জ্যোতিবাবুর এসি মেশিনটা খারাপ ছিল। আচ্ছা। সেই এসি মেশিন খারাপ বলে ওই দিন উনি বিনয় চৌধুরীর ঘরে বসে কাজ করেছেন। অর্থাৎ একদিন এসি মেশিন খারাপ থাকলে জ্যোতিবাবু কাজ করতে পারছেন না। নিরুপমা চ্যাটার্জি বাগনানের নেত্রী, নিরুদি যখন কোথাও যেতেন, ওই বাগনান থেকে বেরোচ্ছেন, গায়ের লোকেরা যার যা কলকাতায় দরকার আছে তারা সবাই চলেছে নিরুদির গাড়িতে। এই যে একটা পোশাকি ডিপ্লোম্যাটিক যে চালচলন, এগুলো কিচ্ছু ছিল। কিন্তু সেটাই দেখলাম 82-র পর কিন্তু সেটা থাকলো না। বুঝতে পারলাম যে যা ভাবছি আর যেদিকে যাচ্ছে পরের 5 বছরেই বুঝলাম সব পাল্টে যাচ্ছে। তোমার থেকে ভালো কে জানবে? আমাদের স্কুলের ছেলেরা তো সবচেয়ে ভালো জানে যে তারা ইংলিশ মিডিয়াম নয় বাংলা মিডিয়ামে পড়ে তারা উঁচু উঁচু পদে বিভিন্ন জায়গায় আলো করে বসে আছে। ছাত্ররা হচ্ছে প্রত্যেকেই এক একটা ইউনিক, তারা অনন্য। কেউ নমস্কার, আমি অর্ণব। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল র্যান্ডম এডুকেশনাল টকে। এই প্রথম ভিডিওটি হলো একটি পডকাস্ট, এবং এই পডকাস্টটি কোনো ঘরের মধ্যে নয়, এটি একটি গ্রামের শান্ত পরিবেশে এবং খোলা আকাশের নিচে। এবং এই প্রথম ভিডিওর আমার প্রথম অতিথি হলেন আমাদের হুগলি কলিয়েট স্কুলের বিখ্যাত ইতিহাসের শিক্ষক শ্রীযুক্ত নন্দন কুমার বসু। স্যার, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাকে টাইম দেওয়ার জন্য, এই ভিডিওটির জন্য। আপনি যদি কিছু বলেন। তোমাকেও ধন্যবাদ, কারণ কিছু কথাবার্তা বলার সুযোগ পাওয়া যাবে এই সুবাদে। হ্যাঁ, আচ্ছা স্যার, তো আপনার ছাত্র জীবন এবং শিক্ষকতার শুরুর জীবনটা যদি একটু বলেন আমাদের। ছাত্র জীবন শুরু যদি বলো, বড় বাজে সময়। আচ্ছা। আমার স্কুল জীবন বলতে যে মূল সময় যেটাকে বলা হয়, প্রাইমারি স্কুলের সময়টা ছিল 66 সালের খাদ্য আন্দোলনের সময়। আচ্ছা। একটা খুব ডামাডোল। আচ্ছা। যদিও প্রাইমারি ছাত্রদের রাজনীতির কথা বোঝার কথা নয়, কিন্তু আমি এইটুকু দেখেছি আমার বাড়িতে খাদ্য আন্দোলনের সময় যারা অংশগ্রহণ করছে সেরকম রাজনৈতিক নেতাকর্মী আমাদের বাড়িতে রাত্রেবেলায় থেকেছে, আবার পরের দিন বেরিয়ে গেছে। ওই সময় নুরুল ইসলাম আনন্দ হয় মারা যাচ্ছে। আচ্ছা। আমি ওই প্রাইমারি স্কুলে থাকাকালীন আমার স্কুলের ব্ল্যাকবোর্ডে একটা নুরুল হাসানের মৃত্যুর জবাব চাই বলে লিখেছিলাম। আচ্ছা। সেইটা লেখার ফলে আমাকে ওই দিন সারাটা দিন স্কুলের মাঠে, একটা খেলার মাঠ ছিল ছোট, সেই মাঠে আমাকে দুটো ইট হাতে দাঁড় দিয়ে, আমি তখন ক্লাস 2-তে পড়ি। আচ্ছা। দু হাতে দুটো ইট নিয়ে দাঁড় করিয়ে রেখেছিল সারাদিন। আচ্ছা। আপনার স্যার শাস্তি দিয়েছিলেন? হেডমাস্টার শাস্তি দিয়েছিলেন। আচ্ছা। মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আচ্ছা। এবং ওই যে বাড়িতে যে সমস্ত দাদারা আসতো, রাজনৈতিক দাদারা, তাদের কয়েকজন তারা সব চড়াও হয়েছিল স্কুলে। আচ্ছা। এর বিরুদ্ধে। আচ্ছা। সে অনেক কিছু। তো এইরকম একটা সময় দিয়ে হচ্ছে আমার স্কুল জীবনের শুরু। আচ্ছা। প্রাইমারি স্কুলের পর্বটা। আচ্ছা। ছোটবেলা থেকে পড়াশোনা করিনি কখনো, পড়াশোনায় মনই নেই। কিন্তু ওই কিছু ছেলে থাকে না, খামোকা কেমন যেন, ওই যা হোক একটা স্কুলে ভালো ছেলের নাম হয়ে যায়। আমি স্কুলে খুব ভালো ছেলে বলে নাম ছিল, কিন্তু আমি যে খুব পড়াশোনা করতাম স্টুডিয়াস ছেলে সেরকম না। ওই খালি এমনি একটা ভালো ছেলে হয়ে গেছে। আচ্ছা। স্কুলের জীবন বলতে হয় সেটা হচ্ছে তারপরে 5 থেকে যে 11 ক্লাস, আমাদের সময় 11 ক্লাসের উচ্চ মাধ্যমিক, এই 5 থেকে 11 এই সময়টা বলতে পারো যে একটা গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা। সেই সময়টার ভেতরে হচ্ছে একদম রাজনৈতিক উথাল পাথাল চলছে। আচ্ছা, সেটা 1977 না 75-এ আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছি 11-এর। এটা তার মানে হচ্ছে 70-75 এই সময়টা। আচ্ছা। হ্যাঁ। 73 সালে বিহারে জয়প্রকাশ নারায়ণের ছাত্র আন্দোলন,
হুম 14 জন ছাত্র মারা গিয়েছিল। আচ্ছা লালু প্রসাদ যাদবরা হচ্ছে তখন, এই মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ যাদবরাই হচ্ছে তখন জয়প্রকাশ নারায়ণের এই সোশ্যালিস্ট পার্টির উঠতি নেতা। হ্যাঁ আমরা তখন স্কুলের, কিন্তু আমি ওই বললাম স্কুলে থাকতেই আমি খুব রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলাম। আচ্ছা স্কুলে মানে স্যার আপনি 11-12 থেকেই? 11-12 বললে ভুল হবে, তখন তো 12 নেই। 12 নেই, হ্যাঁ। আমি 9-এ পড়ি যখন। আচ্ছা হ্যাঁ আমি যখন ক্লাস 9-এ পড়ি সেই সময় আইন অমান্য আন্দোলন করতে চুঁচুড়ো এসেছিলাম। আচ্ছা চুচুড়া ঘড়ির মোড়ে? চুঁচুড়ো ঘড়ি মোড়ে, হ্যাঁ। এবং 9-এর আইন অমান্য আন্দোলনে আমার স্কুলের থেকে ছেলে নিয়ে এসেছিলাম, তাদের 4 জন অ্যারেস্ট হয়ে গেছিল। আপনি? আমি অ্যারেস্ট হইনি, কিন্তু আচ্ছা। 4 জন অ্যারেস্ট হয়ে গেছিল। আচ্ছা তাদেরকে আবার উকিল ঠিক করা, পরের দিন তাদেরকে ছাড়ানো, মানে ওই 9-এর ছেলে হয়েও আমাকে এইসব ভাবতে হয়েছে, কোথায় যোগাযোগ করতে হবে, কার সাথে পলিটিক্যাল দাদা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আইনি ব্যবস্থাগুলো কি হবে, আমি তো তখন বুঝি না, কিন্তু করতে হচ্ছে, কারণ তা না হলে তাদের কাছে আমি অপরাধী হয়ে যাবো। তাদের আমি নিয়ে গেছিলাম। আমি 9-এ পড়ি, আমি 7, 8 এরকম সমস্ত স্টুডেন্টদের নিয়ে গেছি। আচ্ছা সে এক সাংঘাতিক ব্যাপার। আপনি তো স্যার ওই তার মানে ওই বয়স থেকেই আপনার তাহলে আপনার রাজনৈতিক চিন্তা ভাবনা বলুন বা আপনার মতাদর্শ বলুন, ওই সময়ই একদম আপনি? মতাদর্শটা বলবো না, হ্যাঁ মতাদর্শ গড়ে উঠতে সময় নেয়। কি হয়, একটা সাদা কালোয় ভালো মন্দর জায়গা তৈরি হয়ে যায়। এটা ভালো, এটা খারাপ, কেন ভালো তার দর্শনগত জায়গা না, কিন্তু সাদা কালোয় একটা ভালো মন্দ এরকম ধারণা বিশ্বাস কতগুলো তৈরি হয়ে ডেভেলপ করার সময়। আমাদের স্কুলের একজন শিক্ষক ছিলেন, এখনো বেঁচে আছেন, অমিত দ্যুতি কুমার। আচ্ছা উনি নকশাল আন্দোলনে কাজে ব্যস্ত হয়ে উনি স্কুলের আর আসতেন না, স্কুলের শিক্ষকতা ছেড়ে উনি নকশাল আন্দোলনে যোগদান করেছিলেন। খুব ভালো পড়াতেন কেমিস্ট্রি। আচ্ছা এপিডিআর এর এখন সম্ভবত রাজ্য সভাপতি। আচ্ছা হ্যাঁ, ওই তালডাঙ্গার কাছে বাড়ি। অমিত দ্যুতি কুমার তার নকশাল পন্থায় বিশ্বাসটা আমরা জানা নেই, নকশাল পন্থা কি, কিন্তু অমিত দ্যুতি কুমার একজন শিক্ষক হিসেবে দারুণ শিক্ষক, এবং ফলে অমিত দ্যুতি কুমারের চাল চলন তার কথাবার্তা সবগুলোকে গোগ্রাসে কিনতাম। আচ্ছা দারুণভাবে। হ্যাঁ, ওই জন্য বলছি মতাদর্শ বলবো না, কিন্তু একটা ভালো লাগার গোড়াপত্তন বলা যেতে পারে স্কুল বয়সে। স্কুলের থেকেই আমার এটা, এবং এটার ভেতরে মতাদর্শগত না কেন বলছি জানো, ওই যে বললাম বিহারে যে ঘটনা ঘটেছিল তার জন্য এখানে স্কুলগুলোতে ধর্মঘট ডাকা হয়েছিল, ছাত্র ধর্মঘট। সেই ছাত্র ধর্মঘটে হেডমাস্টারমশাই একটা লাঠি নিয়ে, মোটা একটা, তার একটা বিশেষ লাঠি ছিল, সেই লাঠি নিয়ে উনি গেটে দাঁড়িয়েছেন। আচ্ছা সবাইকে বলছেন ঢোকো ঢোকো, খেয়াল রাখো, তখন কিন্তু ক্লাস 9। আর বলছে ঢোকো, ভেতরে ঢোকো করে ছাত্রদের ঢোকাচ্ছে। তাকে গিয়ে বললাম যে স্যার আপনি এরম লাঠি নিয়ে এরমভাবে দাঁড়ালে তো খুব মুশকিল, তাহলে তো ছাত্রদের উপরে প্রায় কম্পালশন এসে যাচ্ছে, জোর করছেন, আপনি বলতে পারেন যে তোমরা ঢোকো, আমরা বলবো ঢুকো না, ছাত্রদের রিকোয়েস্ট করবো, আমাদের বক্তব্য বলবো, কিন্তু আপনি যদি লাঠিটা এখানে নিয়ে আসেন তাহলে তো খুব মুশকিল হয়ে যাচ্ছে, আমরা তো বাঁশ নিয়ে দাঁড়াইনি। এই কথা বলাতে হেডমাস্টারমশাই ওই লাঠিটা তুলে আমাকে মারতে এলেন। সেই সময় হেডমাস্টারমশাই লাঠিটাকে ধরে ফেললো। আচ্ছা জগদীশ বলে আমাদের এক বন্ধু। আচ্ছা বলে স্যার মারতে পারবেন না, আপনি লাঠিটা আপনার ঘরে রেখে এসে আপনি দাঁড়িয়ে বলুন, এখানে লাঠি নিয়ে দাঁড়াবেন না। জগদীশ হচ্ছে একটা 16 আনা 18 আনা বাড়ি কংগ্রেস বাড়ির ছেলে। আচ্ছা একেবারে পুরোপুরি কংগ্রেস বাড়ির ছেলে। ওই ছেলেটি কিন্তু পরবর্তীকালেও কংগ্রেস করে। ওই বললাম মতাদর্শ না, তখন হচ্ছে ছাত্র মারা গেছে, একটা অন্য ছাত্র ইউনিটির একটা জায়গা থাকে। মতাদর্শ অনেক পরের কথা, অনেক আগে থেকে আসে। ভালো লাগা ভালোবাসা কতগুলো অ্যাফিনিটিস তৈরি হয়, হতে হতে এইবারে একটা শেপ নেয় মতাদর্শ। স্কুল জীবনটা দারুণ।
মানে স্কুলটা এইরকম, অমিতবাবুর মতো মাস্টার পেয়েছি, জগদীশের মতো যদি বন্ধু পাই, এর কোনো ব্যাপার নেই। অথচ আমি কিন্তু নকশালপন্থী কোনোদিন করিনি। আচ্ছা, আমি নকশালপন্থী রাজনীতি করিনি। আচ্ছা, আমি সিপিআইএম এর যে রাজনৈতিক সংগঠন, হ্যাঁ। বিপিএসএফ, আচ্ছা, এবং পরবর্তীকালে এসএফআই, আচ্ছা, সেটা করতাম। ঠিক আছে স্যার, সেই কথায় আসবো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে। আচ্ছা স্যার, স্কুল জীবনের কথা শুনলাম, এবার যদি আপনি কোত্থেকে কলেজে আপনার স্কুলের পর কোত্থেকে আপনি কলেজে পড়াশোনা করেছেন, আপনার গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছেন, সেগুলো যদি একটু বলেন। সে বড় আরও, এই সময় বললাম যে 75 সাল, হ্যাঁ, 75 সালটা হচ্ছে ভারতের রাজনীতিতে একটা বিখ্যাত বছর। ওই 75 সালে জরুরি অবস্থা জারি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ইন্দিরা গান্ধী। এবং তার আগেই ধরে নাও, একটু মনে করিয়ে দেবো, 74 সালে সারা ভারতবর্ষে রেল ধর্মঘট হচ্ছে। 20 লক্ষ শ্রমিকের রেল ধর্মঘট একটানা 20 দিন ধরে হয়েছিল, পুরো ভারত অচল হয়ে গিয়েছিল। হ্যাঁ, এইরকম ডামাডোলের সময় আমি স্কুলে রয়েছি, ছাত্র, পাশ করেছি 75 সালে। এবারে স্বাভাবিকভাবেই কোন কলেজে যাব, সেই প্রশ্নটার থেকে আমার কাছে প্রায়োরিটি পাচ্ছে যে পার্টির কিভাবে আমাকে ব্যবহার করবে এবং আমি পার্টির কী কাজ করতে পারি, পার্টিকে কী সার্ভ করতে পারি। কারণ কলেজে গিয়ে আমি পার্টিকে কী সার্ভ করবো, পার্টিকে যদি অন্য কোনোভাবে সার্ভ করা যায়। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমি ছিলাম খুব মাইনর এজের পার্টি মেম্বার। আচ্ছা, মানে যে বয়সে পার্টি মেম্বারশিপ দেয় না, আমাকে দেওয়া হয়েছিল। কারণ 75-এ তখন পার্টির কাজ করার ছেলেপুলেই বলতে পারো নেই। জেলা অফিস যাওয়া, সেখান থেকে লিফলেট নিয়ে আসছি, রাস্তায় লিফলেট বিলি করছি, স্টেশনে দাঁড়িয়ে কাজ করছি, সব কিছুই করছি। আচ্ছা, ওই ফলে তখন আমার কাছে কলেজটায় যেতে হবে এই ব্যাপারটাই আসেনি। বাড়িরও সেরকম পরিস্থিতি ছিল না, বাড়ি আমায় বলেনি কোনোদিন যে তুই কলেজে ভর্তি হ। হ্যাঁ, আমাদের বাড়ির আর্থিক অবস্থা যেরকম ছিল যে আমাকে আবার কলেজে পড়াবে, এরকম তাদের ভাবনা চিন্তাতেও ছিল না। আর আমিও ভাবনাতে আনিনি। আমার কাছে মনে হয়েছে, ওই অমিত কুমারের কথা বলছিলাম না, হ্যাঁ, অমিতবাবু একটা কথা দিয়েছিলেন, একটা বই পড়তে আমাকে। সেই বইটা ছিল মাওয়ের ওই 10টি কর্তব্য সম্পর্কে, 10টি দ্বন্দ্ব সম্পর্কে, একটা প্রধান দ্বন্দ্ব সম্পর্কে একটা বই। আচ্ছা, সেই বইয়ে মাওয়ের একটা কথা ছিল, ফাঁকিবাজদের জন্য বোধহয় খুব ভালো। আমি তো বললাম আগে যে ফাঁকিবাজ স্টুডেন্ট। সেখানে বলা ছিল যে পৃথিবীর সহজতম কাজ হলো বই পড়া। আচ্ছা, বই পড়তে গেলে যদি বইয়ের 22 নম্বর পাতা পর্যন্ত পড়ে সেখানে কাগজ দিয়ে রাখো পেজ মার্কিং, 20 বছর বাদে আবার ওই পেজ মার্কিং থেকে ফের পড়া শুরু করতে পারো। কিন্তু তেলে ফুলুরি চাপিয়ে আমি একটু ঘুরে আসি বলে বলা যাবে না, ফুলুরিটা পুড়ে যাবে। বা একটা বুনো শুয়োরকে ধরতে হবে করলে খানিকটা তাড়া করে থাক, এরপরে একটু জিরিয়ে নি, তারপরে ওটাকে ধরা না পর্যন্ত সব কাজই হচ্ছে ফাইট টু ফিনিশ, একদম শেষ করতে হবে। একমাত্র বই পড়া। এইটা না, বইটাতে মানে মামের ওই লেখায় আর কোনো কিছুকে আমার মনে আছে কিনা মনে নেই, ফাঁকিবাজের যেটুকু দরকার ওইটুকু নিয়ে ফেলেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে দেশ জোড়া যা পরিস্থিতি, পরিবেশ, এই পরিবেশে কলেজে ভর্তি হব আমি, এটা আমার মাথাতে এখন না। এখন হচ্ছে এই সময় আমার হাত থেকে বেরিয়ে চলে যাবে, এখন অনেক কিছু করার আছে। সেই ভাবনা থেকে আমি কলেজের ভাবনাটা ভাবলামই না তখন। আচ্ছা, সেটা না ভেবে আমার কাছে রাজনীতিটাই হয়ে গেল প্রধান। এবং বলতে পারো যে রাজনীতি তখন প্রচণ্ড টানছে। আমাদের কয়েকজন বন্ধুই ছিলাম আমাদের ওই সময়, কেউ উত্তরপাড়ায়, সেও কিন্তু কলেজটায় পড়েনি, কলেজের ইউনিয়ন করে, কিন্তু কলেজে ভর্তি হলো না। আচ্ছা, তার কাছে হচ্ছে উচ্চ মাধ্যমিকে হচ্ছে তার ডিগ্রি হয়ে রইল। আচ্ছা, সে পড়াশোনাটা উচ্চ মাধ্যমিক। সেই কারণে কলেজটা আমার আর পড়া হয়নি। আমার কাছে কলেজটা খুব গৌণ ছিল তখন। আচ্ছা,
এবং আমাদের অনেকেরই তাই ছিল। স্যার আপনি তাহলে আপনার এই যে 75 সাল থেকে আপনি 87 সাল পর্যন্ত আপনার হ্যাঁ, 87 সালে আপনি আবার 87 থেকে আবার পড়াশোনা। পড়াশোনা, তাহলে এই সময়টা পুরোটাই আপনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন? এই সময়টায় সক্রিয় রাজনীতি তো বটেই, এই সময়টাতেই এই যে রাজনীতিটার জন্য আমি সমস্ত সময়টাকে ডিভোট করতে চাইছি, হ্যাঁ, সেটা সম্পর্কে মোহভঙ্গের সময়, আচ্ছা, স্বপ্নভঙ্গের পর্ব এটাই বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যে ডক্ট্রিনগুলো, যে ঘোষণাগুলোকে একদম মন প্রাণ থেকে গ্রহণ করেছি, হ্যাঁ, 77-এ যখন সেই দলটা ক্ষমতায় এসছে, আমার পার্টি ক্ষমতায় এসছে, হ্যাঁ, 77 থেকে 82 প্রথম 5 বছর আমার মনে হয়নি যে ঘোষণা থেকে কোনো জায়গায় বিচ্যুত হচ্ছে পার্টি। আচ্ছা, পার্টির একটা কথা ছিল যে আমরা রাইটার্স বিল্ডিং থেকে দেশ শাসন করব না, জ্যোতি বসুর প্রথম ঘোষণা ছিল, আচ্ছা, আমরা রাজ্য শাসন করব রাইটার্স বিল্ডিং থেকে না। আচ্ছা, আক্ষরিকভাবে যদি বলো যে বহু মানুষের বহু সমস্যা নিয়ে সরাসরি রাইটার্সে গেছি, সে শ্রমমন্ত্রী কৃষ্ণপদ ঘোষের ঘরে, দুগ্ধ পশুপালন মন্ত্রী অমৃতেন্দু মুখার্জির কাছে, আচ্ছা, বা অশোক মিত্রের কাছে, অর্থমন্ত্রী অশোক মিত্রের কাছে, সরাসরি ইজি অ্যাক্সেস। এমনকি 80-তে যখন আসামে বাঙ্গাল খাদা হচ্ছে, বহু বাঙালি ছেলে এখানে চলে এসছে পড়াশোনা ছেড়ে, তাদের ব্যবস্থা করতে হবে পড়ার, তাদের সাথে নিয়ে 2-1জনকে নিয়ে গেছি ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি বলেছে আমাদের কাছে এখনো কোনো নির্দেশ নেই, এর জন্য একটা সরকারি নির্দেশিকা বেরোতে হবে, এটা জেনারেল অর্ডার চাই। গেছি, জেনারেল অর্ডার কবে বের করা যায় কিভাবে, তার জন্য সোজাসুজি রাইটার্সে গিয়ে জ্যোতিবাবুর তখন আপ্তসহায়ক ছিল শঙ্কর গুপ্ত, আচ্ছা, পরে তিনি বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন শঙ্কর গুপ্ত, আচ্ছা, শঙ্কর সেন না, শঙ্কর সেন আরও পরে বিদ্যুৎ মন্ত্রী হয়েছে, আচ্ছা, শঙ্কর গুপ্ত বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন, তখন ছিলেন জ্যোতিবাবুর আপ্তসহায়ক। তার কাছে গেছি, আচ্ছা, শুনে বললেন যে হ্যাঁ অনেকগুলো কেসই এসছে, দেখি একটা নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে একটা অর্ডার বের করতে হবে। এবং ক্যাবিনেটে সে অর্ডার বেরিয়েও গেল। বেরিয়ে গৌহাটি কটন কলেজ থেকে কে এসছে, তাকে শিবপুর বি কলেজ, এখান থেকে কে এসছে মহসিন কলেজ, আচ্ছা, সব প্লেসমেন্টগুলো ঠিক করে নেওয়া হলো। এই যে ইজি একটা ক্যাবিনেট মিনিস্টার, তার কাছে একদম ইজি অ্যাক্সেস, এই জায়গাটা কিন্তু ছিল প্রথম 5 বছর। প্রভাস রায়, নিরুপমা চ্যাটার্জি বাগনানের নেত্রী, নিরুদি যখন কোথাও যেতেন, ওই বাগনান থেকে বেরোচ্ছেন, গায়ের লোকেরা যার যা কলকাতায় দরকার আছে তারা সবাই চলেছে নিরুদির গাড়িতে। আচ্ছা, ওটা একটা মন্ত্রীর গাড়ি না, ওটা আচ্ছা, কলকাতায় কার কি কাজ আছে বলো, আমার সঙ্গে চলো, গিয়ে করবে। তারা আবার কেউ নিরুদির গাড়িতেই ফিরে আসছে। এই যে একটা পোশাকি ডিপ্লোম্যাটিক যে চালচলন, এগুলো কিচ্ছু ছিল না। কিন্তু সেটাই দেখলাম 82-র পর কিন্তু সেটা থাকলো না। আচ্ছা, 82-র পর থেকে মিনিস্ট্রিতে একটা বেশ ঝাঁচকচক শুট বুটের একটা ঝোঁক আসলো, যেটা এক কথায় বলতে পারি স্যাম্পল। একটা উদাহরণে স্পষ্ট হবে, জ্যোতিবাবুর এসি মেশিনটা খারাপ ছিল। আচ্ছা, সেই এসি মেশিন খারাপ বলে ওই দিন উনি বিনয় চৌধুরীর ঘরে বসে কাজ করেছেন। অর্থাৎ একদিন এসি মেশিন খারাপ থাকলে জ্যোতিবাবু কাজ করতে পারছেন না, বিনয় চৌধুরীর ঘরে বসে কাজ করেছিলেন। আচ্ছা, যে মানুষটা বলেছিল যে আমরা রাইটার্স থেকে রাজ্য শাসন করব না, সেই মানুষটা একদিন এসি মেশিনের বাইরে থাকতে পারছেন না। এই মানুষটা বিধাননগরে ইন্দিরা ভবনে থাকতেন। সেই ইন্দিরা ভবনে থাকাকালীন সেন্ট্রাল পার্কে শিয়াল ডেকেছিল, শিয়াল ডাকায় ঘুম ভেঙেছিল, সিকিউরিটি দিয়ে পুরো কম্বিং অপারেশন করে প্রচুর শিয়াল মারা হয়েছিল।
যেটা একদম অপরাধ রীতিমতো, যে শিয়াল মারা অপরাধ। হ্যাঁ 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 বুঝতে পারলাম যে যা ভাবছি আর যেদিকে যাচ্ছে হ্যাঁ। পরের 5 বছরেই বুঝলাম সব পাল্টে যাচ্ছে। আচ্ছা বুঝলাম যে না, মানে আমি কিন্তু এটা শুধু ব্যবহারিক জায়গাগুলো বললাম, আচরণগুলোই বলছি। আচরণ আমাকে কেউ বলবে যে তাহলে কি থিওরিটিক্যালি কিছু পাল্টায়নি? তত্ত্বগতভাবে অনেক কিছু থাকতে পারে, তত্ত্বগতভাবে অনেক কিছু না থাকতে পারে, কিন্তু আচরণে তত্ত্বের বহিঃপ্রকাশ হয়। হ্যাঁ 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 এটা তো হতে পারে না কখনো তত্ত্বগতভাবে আমি দারুণ ভালো, কিন্তু আমার আচরণে সেটা প্রকাশ পায় না, এটা হতে পারে না। হ্যাঁ। ওই মোহভঙ্গও বলতে পারে। হ্যাঁ, তাহলে স্যার আপনি বলতে পারেন যে তারপরে আপনি ডিসিশন নিলেন যে আমি কলেজে ভর্তি হব। হ্যাঁ, পার্টির সাথে বনিবনাটা হলো না। হ্যাঁ, তখন খুব খারাপ অবস্থা, যে কি করব, যেখানে আমি আমার ফুল টাইমটা পার্টির জন্য দিচ্ছি, আর সেই ফুল টাইমটা এখন আমি উদ্বৃত্ত হয়ে গেছে আমার কাছে, আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তখন আমার স্ত্রী বলল যে ইমিডিয়েট একাডেমিক পড়াশোনায় নেমে যাও। তুমি তো বলতে 22 পাতা গল্প পেজ মার্ক দিয়ে রাখলে যে কোনো সময় 20 বছর বাদে শুরু করা যায়, তাহলে কেন তুমি এখন পারবে না? ঠিক স্যার, ঠিক, একদমই ঠিক। মানে মায়ের কথাটা আক্ষরিকভাবে মাও একটা উদাহরণ দিয়েছিলেন, আর আমার জীবনে উদাহরণটা আক্ষরিকভাবে প্রয়োগ হয়েছে, বলে মাও জানেন না যে তার উদাহরণ এইভাবে প্রয়োগ হয়। আমি আবার শুরু করলাম, শুরু করতে গিয়েই সমস্যা হলো যে আমার সময় ছিল 11-এর এইচএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন করে আমি কলেজে পড়তে গেলে আমার প্রথম সমস্যা হচ্ছে 12+ দরকার। 12+ দরকার, হ্যাঁ। এই 12+ দরকার বলে আমাকে আবার একটা 12-এর পরীক্ষায় বসতে হবে। আচ্ছা, এবারে আমার ছিল সায়েন্স, হ্যাঁ হ্যাঁ, আগের উচ্চ মাধ্যমিকে। আচ্ছা, সায়েন্স নিয়ে তো 12-এ বসতে পারবো না, কারণ ল্যাব ওরিয়েন্টেড সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বসতে হবে আর্টসের কোন সাবজেক্ট নিয়ে। আচ্ছা, স্ট্রিম চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সায়েন্স যে আমি কেন পড়েছিলাম আমি জানি না, আমায় কেন আপনি স্যার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিলেন, আপনি আমাকে বলেছিলেন একবার। ইঞ্জিনিয়ারিং এর গল্প হচ্ছে, যখন আমি কলেজে পড়লাম না, হ্যাঁ, পার্টির কাজটাই করবো বলেছিলাম। পার্টি বলেছিল কোন ফ্রন্টে কাজ করতে চাও? হ্যাঁ, আমি বলেছিলাম ট্রেড ইউনিয়ন ফ্রন্টে কাজ করব, শ্রমিক ফ্রন্টে কাজ করব। আচ্ছা, পার্টি তখন বললো তুমি ডালহৌসি জুট মিলে কাজ করো, ওখানে কাজটাও করবে, হ্যাঁ, তার সাথে ওখানকার একেবারে প্রিমিটিভ শ্রমিক পাবে। হ্যাঁ, সেখানে শ্রমিক নেতা ছিলেন সুরজ প্রসাদ, তারপরে সুনীল ঘোষ, এরা সব ওখানকার নেতা ছিলেন। আচ্ছা, তা আমি সেখানে একজন শ্রমিক হিসেবে ঢুকলাম। আচ্ছা, যেহেতু তারা দেখেছে যে আমি সায়েন্সের ছেলে, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, তারা বলল তুমি কেন এভাবে শ্রমিকের কাছে থাকবে, তোমাকে আমরা একটা বেটার প্লেসমেন্ট করি। বললো আমাদের কোম্পানির কোটা আছে, সেই কোটায় তুমি চলে যাও বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি সিথির ওখানে, ওরা জুট টেকনোলজি পড়ায়, ওখানে তুমি পড়ো আমাদের। কিন্তু পড়তে গিয়ে দেখলাম যে দুটোকে পার্টির কাজ, যে কারণে আমি কলেজ যাচ্ছি না পার্টিটাই করব বলে, কিন্তু আমি তো সেই জুট মিলে ঢুকেও আলটিমেটলি কিন্তু আমি একজন টেকনোক্র্যাটের জায়গায় পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, যে আমাকে সেই জুট টেকনোলজি দিয়ে একটা ভিন্ন দিকে, যার জন্য 1 বছরের মাথা ওটাকে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, একটু অনিয়মিত 1 বছর চালিয়ে ছেড়ে দিয়েছি। সেটা স্যার কত সাল? সালটা হবে 76 নাগাদ হবে। আচ্ছা আচ্ছা, তারপর স্যার আপনি তাহলে 87 সালে কোন কলেজে ভর্তি হলেন? 87-তে ভর্তি হয়েছি কোন্নগরে, কারণ শ্রীরামপুর কলেজ হচ্ছে অসম্ভব, যে আমাকে খোঁজ নিতে হলো কোথায় ওই হাজিরার ওপরে জোরটা কম আছে। আচ্ছা, কারণ আমার এই বয়সে 12 বছর 15 বছর বেশি বয়স, হ্যাঁ, আমি নিয়মিত কলেজ যাব রেগুলার স্টুডেন্টের মতো হবে না, বন্ধুত্ব হবে না, তবে আমাকে খুঁজতে হবে এমন কোনো কলেজ যেখানে না গেলেও চলবে। কোন্নগর কলেজে সত্যেনবাবু ছিলেন তখন ভাইস প্রিন্সিপাল, তার সাথে কথা হলো যে আমি এসে শুধু সেই সমস্ত ক্লাসগুলো করব যেটা অনার্সের, আর কোনো ক্লাস আমি করব না।
আর এর প্রসঙ্গ তো বলে রাখি যে যখন আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছি আর্টস নিয়ে নতুন করে, সেই সময় সাবজেক্ট কি নেওয়া হবে কিছুই তো জানি না, এবং শুনলাম যে 2 মাস বাদে পরীক্ষা সেপ্টেম্বর মাসে, এটা ওরা টেস্ট নেয়। তা সেখানে পরীক্ষার সেপ্টেম্বরে কি সাবজেক্ট নেব কিছুই জানি না। তখন যেহেতু আমার মিসেস সে উচ্চ মাধ্যমিকেরই শিক্ষিকা, ও বললো যে রাজনীতি তোমায় যা যা শিখিয়েছে সেই সাবজেক্টগুলো নাও, হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি। সব কটা পলিটিক্স ওরিয়েন্টেড, পলিটিক্স থেকে তুমি যা শিখেছো সেগুলো দিয়েই কাজ হয়ে যাবে, তোমাকে খালি এই কদিন পড়তে হবে বাংলা আর ইংরেজি টেক্সটটা, ওটা তোমার কাছে জানা থাকবে না, ওটা বুদ্ধি দিয়ে হবে না। ওই 2 মাস খালি বাংলা আর ইংরেজিটা পড়েছিলাম, পড়ে পরীক্ষা বসে গিয়েছিলাম। হ্যাঁ, হয়ে মোটামুটি কাজ চালিয়ে দিলাম। রেজাল্ট খুবই খারাপ করেছিলাম, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। আচ্ছা, ওই কটা দিন পড়ে যা হয় আর কি, তখন তো 200 করে সাবজেক্টের নাম্বার। আমি ইতিহাসে, এটা এখন আমার ছাত্রদের উদ্দেশ্যেও বলা, কারণ আমি ইতিহাসের শিক্ষক, সেই হিসেবে তাদের জেনে রাখা ভালো। আমি 200-তে পেয়েছিলাম 95, এবং আমি যখন ঢুকলাম ওই কোন্নগর কলেজে হিস্ট্রি অনার্স পড়তে, কোন্নগর কলেজের এক অধ্যাপক আমাকে প্রথম দিনই ক্লাসে ঢুকে বলছে কার কত নাম্বার জানতে চাইছেন, উচ্চ মাধ্যমিকে কে কেমন নাম্বার পেয়েছো বলো, বলে উনি জিজ্ঞেস করছেন। সেই জিজ্ঞাসা থেকে আমারটা যেই শুনলেন 95, বুঝলো এটা কি ফাজলামি করার জায়গা নাকি, 95 পেয়ে ইতিহাস অনার্স, বলে আমাকে প্রায় ক্লাস থেকে বার করে দেয়। আমি বললাম যে দেখুন স্যার, আমি তো নিজের ইচ্ছায় নিতে পারি না, আপনারা দিয়েছেন বলেই তো নিয়েছি, তা আমাকে কেন দেওয়া হলো এটা বরং আপনি বেটার ভাইস প্রিন্সিপাল সত্যেনবাবুকে জিজ্ঞেস করুন। সত্যেনবাবু আসলে আমার একটু পরিচিত ছিলেন, তিনি আমাকে ভর্তিটা নিয়েছেন। এবং সবচেয়ে একটা দারুণ কথা বলি, যে কোনো কিছু থেকে না কোনো সিদ্ধান্ত করি না জীবনের জন্য। ওই ভদ্রলোকের কাছে যা অপমানিত হয়েছিলাম প্রথম দিন ক্লাসে, যে 95 পেয়ে কি করে তুমি হিস্ট্রি অনার্স পড়ছো, অপমানটা খুব বুকে লেগেছিল। কিন্তু সেই আমি দেখলাম 1 বছরও যায়নি, কয়েকদিন বাদে ওই নির্দিষ্ট অধ্যাপকটি আমায় একদিন বলল যে নন্দন, তুমি একটা টিউশনি করবে। বললাম টিউশনি? হ্যাঁ স্যার, করলে তো ভালো হয়, পেলে ভালো হয়। তখন উনি বললেন যে টিউশনিটা কি, কোন টিউশনি? আমি জানি, ধরে নিয়েছি যে উচ্চ মাধ্যমিকের হবে বা মাধ্যমিকের হবে। তা বলো অনার্সের একটি স্টুডেন্ট আছে, ফার্স্ট ইয়ারেই পড়ে, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, আর সে অনার্সের একটি স্টুডেন্ট, হিস্ট্রি অনার্সের ফার্স্ট ইয়ার, তাকে পড়াতে বলছে। আমি স্যার কি বলছেন, এটা কি করে সম্ভব স্যার? বলছে আমি বলছি তো সম্ভব, তুমি পড়াও, আমি তুমি পারবে বলেই বলছি। ওই স্যার যে আমাকে একটা অনার্সের স্টুডেন্টের ধরিয়ে দিলেন, মিনু মমতাজ বিশ্বাস। আচ্ছা, সেই মিনু মমতাজ বিশ্বাসকে পড়াতে গিয়ে আমাকে আপডেট থাকতে হচ্ছে। ওকে পড়াতে গিয়ে মানে আমি ছাত্র হিসেবে জানা পড়লাম, ওকে পড়াবো আমারই ইয়ারে, তাকে পড়াচ্ছি, এবং নিত্য নতুন প্রশ্ন, সেই নতুন নতুন জট ছাড়ানো, এটা পড়াতেই গিয়ে আলটিমেটলি দেখেছি আমার পড়াটা হয়ে যাবে। আমি জানি না যে আমি ভালো পড়াই কি খারাপ পড়াই, আমার ছাত্ররা জানে যে আমি ভালো পড়াই কি না, কিন্তু যদি ভালো পড়াই তাহলে বুঝতে হবে ওই শিক্ষক আমাকে যে
ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টকে পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ ভদ্রলোকের কাছে। প্রজ্ঞানন্দ ব্যানার্জি তার নাম ছিল। আচ্ছা, আমি জানি না উনি এখন কেমন আছেন, বিরাট উপকার করেছিলেন আমাকে। উনি এত আমার সাথে প্রথম দিন দুর্ব্যবহার করার পরে তারপরে কি বুঝলেন, এবং তিনি আমার দারুণ উপকার করে দিলেন। তারপর থেকে তো আমি মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তখন আমি অনার্সের টিউশনই সবচেয়ে বেশি করছি। তো স্যার এবার আমি একটু আমাদের হুগলি কলেজ স্কুলের কথায় আসি। তো আপনি হুগলি কলেজ স্কুলে জয়েন করার প্রথম দিকের দিনগুলি, তখন আপনার সহকর্মী তেনারা কেমন ছিলেন, তখনকার শুরুর দিকে তখনকার ছাত্ররা কেমন ছিল, এগুলো নিয়ে যদি আপনি কিছু একটু বলেন। সহকর্মী তো প্রথম দিনের মানে একটা স্কুলে এসে এত ভালো সহকর্মী পাওয়া যেতে পারে প্রথম দিন আমাকে মুগ্ধ করে দিয়েছিল। আচ্ছা, কারণ আমি হুগলি কলেজের স্কুলে এসেছিলাম এপ্রিল মাসে। আচ্ছা, খেয়াল করে দেখো সেই সময় ওই মে মাসে সেশন শুরু হতো, ফলে রেজাল্ট বেরোনোর সময় ট্যাবুলেশন হচ্ছে। তো আমি এলাম, বললাম স্যার আমি কী কাজ করব বলে জিজ্ঞেস করলাম। তখন তো সবাই রেজাল্টের কাজে ব্যস্ত। তো আমাকে একজন স্যারের সাথে আলাপ করিয়ে দিয়ে বললো যে ওনাকে হেল্প করো তুমি। সনদ বাবু বলে, সনদ কুমার দাস, SKD, উনি ফিজিক্সের টিচার ছিলেন। আচ্ছা, বললো ওনাকে হেল্প করো। তো ওনার কাছে গেলাম, নতুন এসছো, দেখো আমাদের তো বয়স হয়েছে আর কিছুদিন, এরপরে তো সারা জীবন তো তোমরা করবেই, আজকে সবে এসছো, আজকে কিছু করতে হবে না তোমার, বসো তো একটু গল্প করো, তুমি গল্প করো আমি কাজ করি। বলে আমি কোন স্কুলের প্রথম জয়েন করেছিলাম, পুরুলিয়া স্কুল, সেটা কেমন কি, ভদ্রেশ্বরে আমার বাড়িতে কে আছে, এসব অনেক কিছু গল্প করলেন। আমাকে কোনো কাজ করতে দেবেন না, বলে তোমার কাজ করার জন্য দিন পড়ে আছে, অনেক কাজ করবে এখন। মানে ঠিক উল্টোটা আর কি। যে সাধারণত আমরা জানি সিনিয়ররা জুনিয়রদের উপরে একটা বসিং একটা ব্যাপার চালায়, যে এটা করো ওটা করো, সে কি এটাও জানো না, ওটাও জানো না। আর সনদদা হলেন উল্টো, সনদদা হলেন চুপচাপ বসো, আমি কি করি দেখো, আর তোমার গল্প করো। এটা হচ্ছে সনদদা। এবং সনদদার কাছে এর পরবর্তীকালেও আমি যে কি কি পেয়েছি, কি ধরনের ব্যবহার, এবং সনদদা বলে না, সনদদা তার বন্ধু ছিল দীপক কুমার নাগ, DKN। আচ্ছা, ওই সময়ের যে সিনিয়র স্টাফেরা অসাধারণ, এক কথায় অসাধারণ। এবং আমার কাছে যে সবচেয়ে যে মাস্টারদের ভিতরে একটা ইগো কাজ করে, দেখবে খেয়াল করে, যে তুমি আমার স্কুলে নতুন পড়াতে এসছো আমারই সাবজেক্টে, ছাত্ররা তোমার ক্লাসটা বেশি পছন্দ করছে, এবং তোমার ক্লাসটা বেশি পছন্দ করছে এটা দেখলে আমার কোথাও যেন একটু যেন ডিস্যাটিসফ্যাকশন একটা। আর এখানে আমি বলছি, আমরা ক্যারাম খেলছিলাম, আমি, সনদদা, DKN, আমরা কয়েকজন মিলে স্কুলের টিচার স্টুডেন্ট। একটি ছাত্র এসে DKN-কে সে বলছে, স্যার আপনার একটা ক্লাস আছে। বলছে হ্যাঁ যাচ্ছি। তখন বলছে ছেড়ে দিন না স্যার এই ক্লাসটা, আমাদের ছেড়ে দিন না, এই কথা বলেছে। আচ্ছা, তখন DKN বলছে তাই, তাহলে তো গোলমাল করবি, পাশের ক্লাসে তো গোলমাল, অসুবিধা হবে। বলছে না, তাহলে NKB স্যার যেতেন। ওরা DKN-কে বলছে আপনি ক্লাসটা ছেড়ে দিন, আচ্ছা, ছাড়লে NKB স্যার যাবেন। তো তারা আমাকে চাইছে, এবং আমিও ক্যারাম খেলছি ওখানে। তখন সনদদা বলছে, সনদদার বন্ধু DKN-দের, বলছে এই দীপক, এ কি রে, তোকে ক্লাস করতে বারণ করছে আর নন্দনকে বলছে ক্লাস করাতে, কি অবস্থা রে। গোটা ব্যাপারটা খুব মজা করে নিলেন। হ্যাঁ, এই জিনিস পাওয়া যায়। মানে এখানে তারা ইগোতে নিয়ে নিতে পারছে, যে আমি অপমানিত বোধ করলাম, একদম নেই, এটা ছিল না। আমি এই ধরনের কলিগের কাছে কৃতজ্ঞ যে এরকম মানুষ হয়। এটাও না যে সে যুগে ছিল এ যুগে নেই, আমি বলবো না এমন কথা।
তোমাকে এই যুগের কথা আমি বলি, এই সদ্য আমার এই 11 সালের পরে বলছি, আমার বাইপাস সার্জারির পর আমি ওঠানামা করতে পারি না দোতলায়। তাই একটা ওই কেমিস্ট্রির লাগোয়া একটা ঘরে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের, কেমিস্ট্রি ল্যাবের লাগোয়া ঘরটাতে আমি, একটা জিওগ্রাফির ঘর ছিল মনে পড়ে, ছোট্ট একটা ঘর যেখানে রবীন পাল বসে থাকতেন, স্যার ঠিক, ওই ঘরে আমি বসে ক্লাস নিতাম। আচ্ছা, কারণ ওটা তখন আর ফাংশন করে না ওই ঘরটা। আমি ওই ঘরে গোটা 8 বেঞ্চ সাজিয়ে ওইখানে বসে থাকতাম, সব ছাত্ররা এসে আমার কাছে ক্লাস করে চলে যেত। আচ্ছা 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 আচ্ছা। অতবার ওঠানামা করাটা আমার পক্ষে অসুবিধে। তো একদিন হয়েছে কি, আমি ক্লাস করছি, কেমিস্ট্রির টিচার, আমি এদের কোথায় রাখবো এইসব শিক্ষককে, এখনও তিনি শিক্ষকতা করেন। আচ্ছা, নামটা বলি, সমীর দত্ত, আচ্ছা, এসডি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এসডি স্যার এসে বললেন, নন্দা, আমি কি বলে, এই ছেলেটি বাইরে দাঁড়িয়ে আপনার ক্লাস শোনে, আমি ওখানে 11-এর ক্লাস করাচ্ছি, আচ্ছা, আপনার ক্লাস শোনে, হ্যাঁ, ওর কেমিস্ট্রি আছে, প্র্যাকটিক্যালে যায় না। আমি বলছি এ তো খুব অন্যায় কথা। তো বলছে না 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 না, আমি তার নালিশ করতে আসিনি, আমার বলার বিষয়টা অন্য। আচ্ছা, আমি কি বলবো বলো? বলছে ও যেটা ভালো লাগিয়ে করতে চায় করুক, কিন্তু বাইরে দাঁড়িয়ে ওইভাবে শুনছে, আপনি কি ওকে ক্লাসের ভেতরে নিয়ে নেবেন? আনলাম, তুমি বললে আমি নিতে পারি, কিন্তু এটাতে তোমার কোনো আপত্তি হয়নি? হ্যাঁ। তো বলছেন না, ও কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে থাকলে ওর মন বসবে না, আর এখানে থাকলে দেখছি ও শুনতে চাইছে বাইরে দাঁড়িয়ে, ওই জন্য আমি বলছি ওকে ক্লাসের ভেতরে নিয়ে নিন। আমি না শুনে আমি অবাক হয়ে গেছি যে একজন শিক্ষক তার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল না করে একজন ছাত্র আমার ইতিহাসের ক্লাসটা শুনতে চাইছে আর ওর সেটাকে অ্যালাউ করছে। এটা মানে এটা আমার পড়ানোর গুরুত্ব বেশি না ওর উদারতার গুরুত্ব বেশি, আমি জানি না। এবং সেই যে ছাত্রকে দিল, সেই ছাত্র পড়তে এসে এত রকমের প্রশ্ন করেছে, আমি যদি কোনোদিন সুযোগ পাই, আমার একটা বেশ কয়েকটা লেখার ভেতরে ওই ছাত্রের কথা আছে, বিভিন্ন ক্লাসে সে এমন এমন কিছু প্রশ্ন তুলেছে যে প্রশ্নগুলো হচ্ছে আমার কাছে ইতিহাসে আমি সমৃদ্ধ হয়েছি ওর কাছ থেকে। ও কিছু কোয়ারিজ করেছে, আচ্ছা, যে কোয়ারিজ মানে অসাধারণ। যে ধরো একটা সহজ কথায় বলতে পারি, বলে কৃষি শিখে মানুষ কোনো জায়গায় বসতি গড়েছে, স্থায়ী হয়েছে, নাকি স্থায়ী হওয়ার পর কৃষি শিখেছে? কৃষি শিখেছে, এইটা ওর কাছে প্রশ্ন। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কিন্তু স্যার কোশ্চেনটা। এবং আমরা নর্মালি আমরা শুনেছি যে আগে কৃষি না শিখলে মানুষ কি করে স্থায়ী হবে? স্থায়ী হবে, হ্যাঁ। তো ও বলছে যে কৃষি শিখতে গেলে একটা পরম্পরা জানতে হবে, বীজ, তার থেকে গাছ, তার থেকে একটা ফল, এই পরম্পরা জানতে গেলে এক জায়গায় স্থায়ী হতে হয় একজনকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ভ্রাম্যমান গোষ্ঠীর পক্ষে কৃষি পরম্পরাটাই তার চোখে ধরা পড়বে না যদি না ওই ভ্রাম্যমান গোষ্ঠী আগে স্থায়ী হয় কোথাও। তখন বললো যে স্যার একটু ভালো করে ভাববেন যে আগে মানুষ স্থায়ী হয়েছে, তারপরে কৃষি শিখেছে, এটা আমার মনে হয়। তা আমি বললাম যে আচ্ছা একটু ভাবা যাক। তারপরে জানো ওর জন্য ভেবেছি এবং ওকে নিয়ে ভেবেছি, ওকেও ভাবতে বলেছি। ভেবে দেখেছি যে মানুষ ভ্রাম্যমান কেন, পরিযান করতো কেন? এক জায়গায় তার রিসোর্সেস শেষ হয়ে যেত বলেই আরেক জায়গায় যেত। কখন কোন জায়গায় রিসোর্স শেষ হবে, কখন কোন জায়গায় পাওয়া যাবে, এগুলো তাদের মুখস্থ থাকতো এবং এর জন্যই সে ক্রমাগত পরিযান করে গেছে। এইবারই পরিযান করতে করতে যখন সে সিন্ধু এলাকায় বলি আর মেসোপটেমিয়া এলাকায় বলি কিংবা মিশর বলি, পুরনো সভ্যতার জায়গাগুলো, যে সেই অঞ্চলগুলো যখন সে এসছে, সেখানে এসেছে দেখেছে আমাকে পরিযান করতে হয় না, এখানে রিসোর্স কিছুতেই শেষ হয় না। তার কারণ একটা জিনিস শেষ হলো, আবার আর একটা ধরনের ক্রপ ভ্যারাইটি, হ্যাঁ, আর একটা জিনিস সেখানে চালু হয়ে গেল, আবার সেটা শেষ হয়ে গেলে আর একটা কিছু আসে। আমাকে সাপোর্ট দিল এই সময়
আরণ্যকে যখন জিজ্ঞেস করছে যে তোমরা কি খাও, বলছে গাছে গুড়মি ফল হয়, খাই। তারপরে গুড়মি ফল শেষ হয়ে গেলে ওই চিনার ঘাসের দানা, ওটা হয় খুব পরিমাণে, তখন সেটা ভাতের মতো খেতে লাগে, সেই ঘাসের দানা খাই। করে জঙ্গলমহলের ক্রপ ভ্যারাইটির কথা যখন বলছে, সেটা আমার মাথায় বাজলো যে তার মানে এই যে মিশর বলি, মেসোপটেমিয়া বলি, যে সমস্ত জায়গাগুলো বলছি, সিন্ধু সভ্যতা বলি, এই সমস্ত অঞ্চলের ক্রপ ভ্যারাইটি ছিল। ফলে এখানে মানুষ আর পরিযান করেনি, এইখানে একবার আসার পরে সে স্থিত হয়ে গেছে। হ্যাঁ, সেখানে এত ভ্যারাইটি বা ভ্যারাইটি যেতে হয়নি, আর স্থিত হয়ে গেছে বলেই এইবারে কৃষি পরম্পরাটা ধরতে পেরেছে। যে কাল যেটা আঁটিটা ফেলেছি, হ্যাঁ, 1 মাস বাদে দেখেছে সেটা থেকে গাছ হয়েছে, তারপরে ওটা থেকে তাহলে ফল হয়। এই এক একটা পরিযান তো 100 বছর ধরে, তাহলে 100-150 বছর ধরে সে বুঝেছে যে কৃষির একটা ধারণা তার কাছ থেকে আসছে। যখন এটা বললাম ওকে, সেটাতে বলার পরেও আমি ভাবলাম এটাকে আরো কংক্রিট দিতে হবে, কারণ এটা তো সবটাই অনুমান হয়ে গেল। গ্লোবটাকে নিয়ে পয়েন্ট আউট করা হলো যে মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু, ওদিকে হোয়াংহো, 4টে গ্লোবের উপরে লাল দাগ বসানো হলো। বসিয়ে গ্লোবটাকে ঘুরিয়ে দিলাম, মনে হচ্ছে একটা রেখা। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল, না নিরক্ষীয় অঞ্চল, না আরো উপরে ঠান্ডা অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলের একটু উপরে ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলের ক্রপ ভ্যারাইটি আমরা সবসময় জেনে এসেছি, এখানে জীব বৈচিত্র্যের ভ্যারাইটির কথা জেনে এসেছি। এখানে ওই যে দেখবে ওই ইসেই আছে, আরণ্যকেই আছে। দবরুপান্না বলছে যে তার মেয়ে ভানুমতি বলছে একটা সজারু ধরা পড়েছে, সজারুর মাংস কাঠবিড়ালি খাবে, সজারু খায়, এটা খায়, ওটা খায়, নানা কিছু আছে সেখানে ভ্যারাইটি। তাহলে যেমন ক্রপ ভ্যারাইটি, তেমনি জীবজন্তু তার ভ্যারাইটি। এখানে কখনো খাবার শেষ হয় না, মানুষ স্থায়ী হয়ে গেছে। এবং স্থায়ী সভ্যতাগুলো এক লাইনে। তুমি একবার পরীক্ষা করে দেখো যে ম্যাপের উপরে স্কেল ফেলে যে সব কটাকে দিয়ে, আর ওদিকে মেক্সিকো সভ্যতা। ঠিকই বলেছেন স্যার। এবং শুধু তাই নয়, ধরুন যখন স্থায়ী হয়ে গেল এবং যখন কৃষি করে সেই ফসল বা শস্যগুলোকে এক জায়গায় আমরা মানে কি বলবো, মানে সারাক্ষণ আমার খাওয়ার চিন্তা করতে হচ্ছে না, তখন মানুষ একটু অন্য কিছু কাজ ভাবলো, হাতের কাজ, মাটির পুতুল গড়া বা কিছু একটা খোদাই করে কিছু বানানো, এরকম ভাবেই ধীরে ধীরে এই জায়গাগুলোর হাতের কাজগুলো তার জন্য হচ্ছে পোড়ামাটির সভ্যতা, মৃৎ সভ্যতাগুলো আসছে। যখন তাকে শুধু খাবারের চিন্তা করতে হচ্ছে না, তখন সে ভাবছে আমি অন্য কি করতে পারি এখন। এইখানটাই বলছি যে ওই কেমিস্ট্রির ছাত্রটি আমার ইতিহাসের ক্লাসে বসে ও যত না উপকার হয়েছে, ও কি অতটা ইন্টারেস্ট পেয়েছে জানি না, ও আমাকে নেশা ধরিয়ে দিয়েছিল। ভাবনা চিন্তায় নেশা ধরিয়ে দিয়েছিল। আরো নানাবিধ প্রশ্ন করতো, অনেক রকমের প্রশ্ন করেছে, অনেক কিছুতেই ওর কাছ থেকে খুব আমি সমৃদ্ধ হয়েছি। তখন ভাবি যে একে হচ্ছে ছাত্রটি, আর একটি হচ্ছে ওই ছাত্রের যে শিক্ষক সমীর দত্ত, তার উদারতা, তার ওই উদারতা না থাকলে আমার এই ছাত্রকে পাওয়া হতো না। তাকে বলতে একদম পরিষ্কার, আমরা নর্মালি মাস্টাররা কি করি, এই ক্লাসে যাওনি কেন, তোমার এখন ইতিহাস শোনার ক্লাস, তোমার তো কেমিস্ট্রি, চলো বলে পাঠিয়ে দেবো। তো এইটাই স্যার, আমরা যখন ক্লাস 6-এ উঠি, আমি আপনাকে প্রথম পেয়েছি, তো তখন চয়নী বলে মানে আমাদের বাংলা বইটা ছিল, তো সেই আপনি ওখান থেকেই পড়াতেন। তো আমি স্যার বললে বিশ্বাস করবেন না, আমি ভাবতাম যে আপনি বাংলার শিক্ষক, ঠিক আছে, এবং আমি অনেক পরে জেনেছি যে আপনি অ্যাকচুয়ালি ইতিহাসের শিক্ষক, ঠিক আছে, বাংলার শিক্ষক নন। তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার বাংলা পড়ানোরও একটা এত সহজাত ক্ষমতা আছে আপনার মধ্যে, তো এবং আপনি বলতেন যে কবিতা হলো একটা ধাঁধা, এটাকে যত বুঝতে পারবে তুমি তত মজাটা নিতে পারবে, নইলে যদি বুঝতে না পারো যে কবি কী বলতে চাইছে, তাহলে স্যার মজাটা নিতে পারবে না। তো স্যার আপনার সাহিত্যের প্রতি যে ভালোবাসা, এটা কি স্যার ছোটোবেলা থেকেই ছিল, নাকি অনেক
পরে এসছে বা এটা যদি বলেন আপনি একটু। হ্যাঁ, সত্যি কথা বলতে একেবারে ক্রুড সত্যি কথাটা বলি, হ্যাঁ সাহিত্য নিয়ে আমার খুব আগ্রহের জায়গা ছোটবেলা থেকে ছিল। হ্যাঁ বিশেষ করে ছোটবেলায় যে সাহিত্যগুলো মানুষের পড়ে ফেলা উচিত, হ্যাঁ হ্যাঁ এই লীলা মজুমদার, অবনীন্দ্রনাথ, হ্যাঁ তো সুকুমার রায়, হ্যাঁ। উপেন্দ্র কিশোর, হ্যাঁ হ্যাঁ আমার কিন্তু পড়া হয়নি। আচ্ছা। কারণ এক নম্বর বললাম, আমার বাড়ি আর্থিকভাবে অনেকটাই নিচের দিকে ছিল। হুম বইয়ের চল থাকলেও সেটাই বড়দের বই ছিল। হ্যাঁ ছোটবেলা থেকে যেটা হয়েছিল, হুম রাজনৈতিক বুক স্টল যেগুলো হতো, বললাম ওই সময় খুব হ্যাঁ। মার্ক্সবাদী রাজনীতি একদম প্রাইমারিতে পড়ি, তখনই হ্যাঁ লেনিনের জীবনী, সংক্ষিপ্ত জীবনী। হ্যাঁ হ্যাঁ তো লেনিনের দিদির লেখা লেনিন সম্পর্কিত কিছু কথা, আচ্ছা এরকম আমার ওই রাজনৈতিক পাঠটাই বরং বেশি হয়েছে ছোটবেলায়। হ্যাঁ 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 আমি তো বলি যে একটা বয় উইদাউট বয়হুড, হুম একটা বাচ্চা হ্যাঁ। যার বয়হুডটাই নেই। এবং এই সব দুর্গাপুজোর সময় সবাই যখন ঠাকুর দেখতে ব্যস্ত, হ্যাঁ মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, হুম আমি তখন ওই মার্ক্সবাদী বুক স্টল, হুম সেখানে বসে থাকতাম এবং বই উল্টাতাম সব, হুম বই পড়তে। এই জন্য কম বয়সে বেশি পাকামো কথাবার্তাগুলো শিখে গিয়েছিলাম। যদি ঠিক ঠিক মতো সাহিত্য পড়ার কথা হয়, সাহিত্যের চর্চা, হ্যাঁ সেটা হচ্ছে আমি আমার বেশি বয়সে, হুম আর 80 কাছে, 80 কেন বলবো, 78, হুম 80 এই সময়টায় আমার মিসেস সে সাহিত্যের শিক্ষিকা, হ্যাঁ ওর সঙ্গে কথাবার্তা হতো। হুম কথাবার্তা হতে গেলে ও বল, রবীন্দ্রনাথের কী পড়েছো, রবীন্দ্রনাথ কী পড়েছো? আমি রবীন্দ্রনাথের ওরা কাজ করে বলতে ভালোবাসতাম, হুম বা রবীন্দ্রনাথের এবার ফিরাও মোড়ে হুম বলতাম, হ্যাঁ কারণ রাজনীতির সুবাদে ওইগুলোর সাথে একটু একটু পরিচয় আছে আমার। হ্যাঁ ও তখন বলছে, একটু দেখো না হুম যে যেতে নাহি দিব কেমন লাগে তোমার, হুম একটু দেখো না কুয়োর ধারে কবিতাটা কেমন লাগে। অর্থাৎ আমি বলছি এবার ফিরাও মোড়ে, ও আমায় বলে যেতে নাহি দিব। একদম ভিন্ন মেরুর কিছু কিছু হুম আমার সামনে হাজির করতো। হুম 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 শুনলে বিশ্বাস করবে না কেউ, আমি অনেক বয়সে হুম ওই 80s কাছে এসে আমি সুকুমার রায় পড়ছি, আচ্ছা আমি ঝালাপালা পড়ছি, আমি ওই পাগলা দাশু পড়ছি, হুম 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 এবং পাগলা দাশু পড়ে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। হুম বয়সের পড়া তো, হুম 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 আমি জানি ছোটবেলায় যে পাগলা দাশুর মুগ্ধতাটা ছিল, হ্যাঁ আমি সেটা কোনোদিন পাইনি। হুম আমি দেখছি আরে এ তো সাংঘাতিক ব্যাপার। হুম এই পাগলা দাশু তো একটা আমার কাছে, আমার যেন এই জলজান্ত আমার নিজের এক পছন্দের ক্যারেক্টারটা। হুম স্কুলে পড়া করে না, মাস্টার মশাইকে কীভাবে একটু বেকায়দায় করবে, কোথায় একটা গুগলি ফেলবো, হুম এই জায়গা থেকে আমি অসম্ভব ভালো লেগে গেল আমার। তখন ওর পাল্লায় পড়েই হুম একটু বিভূতিভূষণ পড়ো, হুম ধরাচ্ছে আমাকে, নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্পগুলো পড়ো একটু হুম করে ধরিয়ে দিচ্ছে। হুম বলতে পারো যে আমার সাহিত্য চর্চা হুম তার অধিকাংশটা হুম হচ্ছে আমার গিন্নির পাল্লায় পড়ে। হুম তখন সবে আলাপ হচ্ছে ওর সাথে, হ্যাঁ হ্যাঁ এবং প্রথম আলাপটাই আমার মনে আছে, আমাদের প্রথম আলাপ হ্যাঁ আমার বাড়িতে গিয়ে আমি পড়তে চাই, আমাকে বলেছিল একটা বই পড়েছো? হুম আমি কী বই? হুম বললো সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরে যাই। আচ্ছা না পড়িনি, পড়ার ইচ্ছে আছে। হুম বলে ঠিক আছে আমি এনে দেবো। আর ও তো লাইব্রেরিতে একদম পোকা ছিল, লাইব্রেরির বই পোকা। হুম হুম ও লাইব্রেরি থেকে যত দূরে যাই সুভাষ মুখোপাধ্যায় এনে আমায় দিল। আচ্ছা এটা দিয়ে হচ্ছে আমার বাড়িতে ওর প্রথম আগমন। হুম হুম এবং যত দূরে যাই পড়তে গিয়ে সেখানে পদাতিক পড়ছি সুভাষ মুখোপাধ্যায়, হুম মুখুজ্জের সঙ্গে আলাপ পড়ছি। হুম সেখানে ওই এর আফ্রিকা নিয়ে একটা ছিল মেজাজ, হুম মেজাজ বলে একটা কবিতা আছে। আচ্ছা
মানে সুভাষ মুখোপাধ্যায়ের ভক্ত হয়ে উঠছি। হুম। তারপরেই ও ধরিয়ে দিচ্ছে জীবনানন্দ দাশ। হ্যাঁ। বলে একটু দেখো তো কি কেমন লাগে। দেখছি ও বাবা, এ তো আবার আর একটা দুনিয়া। সুভাষ মুখোপাধ্যায় ঠিক একদম ক্রুড রিয়েলিটিকে নিয়ে যেভাবে কবিতা এগোয়, আর এ একদম সম্পূর্ণ একটা ভাবের জগতে অন্য জায়গায় বিচরণ করে, সে তো আর এক রকমের মাদকতা। এইভাবে বলা যেতে পারে সাহিত্যের জায়গাটা আমার অবদান নেই কিছু, সাহিত্যটা গোটাটাই আমার গিন্নির। সে আমাকে এই বুঝতে সুবিধে করে দিয়েছে যেটুকু, যে এটা কি ওটা কি। আপনার আগ্রহটা উনি এনে দিয়েছেন। এবং এইটা করে দেওয়াটাই কীরকম হচ্ছে, এবারে বলি যে আমি যে জায়গাটায় আমি, সেটা 1 সেপ্টেম্বর শান্তি মিছিল থাকতো তখন প্রতি বছর, আন্তর্জাতিক স্তরে শান্তি দিবস হতো। তখন ওই ঠান্ডা লড়াইয়ের পর্ব চলছে, যে সময় ওই সব ব্যালিস্টিক মিসাইল টিসাইলগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই সময়তে শান্তি মিছিলে আমার মনে আছে আমি যাচ্ছি হাতে পোস্টার নিয়ে। পোস্টারটা বানিয়েছি কি, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয় বলে সুচেতনা থেকে লাইনটাকে চয়ন করে আমি একটা ছবি সহ পোস্টার করেছি। ব্রেবন রোড দিয়ে যাচ্ছি, সেদিন আমার প্রচণ্ড জ্বর। আচ্ছা। খুব জ্বর। হ্যাঁ। এবং সেই কবিতার একটা লাইন ছিল, আমাদের মতো ক্লান্তিহীন পথিকের কাছে গড়ে দেব আজ নয়, হ্যাঁ, ঢের দূর অন্তিম প্রভাতে। হ্যাঁ। এই আমাদের মতো ক্লান্তিহীন পথিকের কাছে কেন বলতেন আমি কোনোদিন সেভাবে বুঝিনি। আর সেই শান্তি মিছিলে যাচ্ছি সুচেতনা কবিতার পোস্টার নিয়ে, আর তখন আমার মনে হচ্ছে আমি আর পারছি না ব্রেবন রোডে। ওই সময় আমার খুব হাই টেম্পারেচার, প্যারাসিটামল খেয়ে হাঁটছি। আমার ভাবছি আচ্ছা আমি তো আমি তো একদম আর পারছি না, ক্লান্ত, কিন্তু ক্লান্তিহীনও তো বটে। আমি তো যাচ্ছি লক্ষ্যে পৌঁছানোর জন্য। কবিতার লাইন এভাবে, কবিতার দুটো শব্দ আমার কাছে মুহূর্তে সেটা স্পষ্ট হবে। আসলে কবিতাকে আমার মনে হয় নির্দিষ্টভাবে একটু জীবন দিয়ে বোঝার জায়গা আছে একটা, শুধু মগজ দিয়ে না। নিজের জীবন চর্চায় যদি না কবিতা আসে, তাহলে আমি জীবনানন্দের এই জায়গাগুলোকে, যখন ওই জীবনানন্দ দাশ বলেন না যে মানুষের হৃদয়কে না জাগালে পরে তাকে ভোর পাখি বসন্তকাল বলে আজ তার মানবকে কি করে চেনাতে পারে কেউ। আমার তাতে মনে হয়েছে সত্যি ভালো ভালো কথা বলে কোনো লাভ নেই, আগে তার যে জমিতে ভালো বীজটা ফেলবো জমিটাকে তৈরি করা দরকার আছে। এই কথাটা যে আগে হলে বুঝতাম না। আমার বাস্তব রাজনৈতিক জীবন এবং এই সমস্তটা আমাকে এই উপলব্ধির জায়গায় পৌঁছে দিল যে মানুষের হৃদয়কে জাগাও, হৃদয় হচ্ছে আসল জমি, সেখানে এবারে আমি যে বীজ পুঁতবো ঠিক ঠিক গাছ দিয়ে দেবে। হ্যাঁ, সেইটাই। আপনি স্যার এইটা আপনি আপনার বইয়ে লিখেছেন, আমি খানিকটা পড়েছি, আপনার সকল জনম ভরেই আপনি বইটা লিখেছেন, ওটার কথা আমি পরে আসব। তো স্যার আপনি আপনার কোনো খুব পছন্দের লেখক বা কবি যদি বলি, আপনি কাকে বলবেন? খুব পছন্দের কবি বললে আগে বলবো, মানে আমি যখনও রাজনীতি করি সেই সময় হলে বলতাম সুভাষ মুখোপাধ্যায় এক বাক্যে। আচ্ছা। এখন হলে বলবো জীবনানন্দ দাশ। অনেক মনে হয় ভেতরে গভীরে, হ্যাঁ, হৃদয় থেকে কথাগুলো বলেন। সেইটাই স্যার। তো এখনকার কোনো কবির লেখা পড়েন বা কবিতা পড়েন? এখনকার নিশ্চয়ই শক্তি চট্টোপাধ্যায়কে এখনকার ধরবে না। শক্তি চট্টোপাধ্যায় ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, এখনের কবিতা সেভাবে পড়া হয় না, সত্যি কথা বলি। হ্যাঁ, কিন্তু আর একটা বড় কারণ আছে তার, আমি দুটো চোখেই দেখি না আসলে। আচ্ছা। বাঁচকটা একদম দেখি না 92 সাল থেকে। আচ্ছা।
আর ডান চোখটায় ছানি পড়েছে বলে আচ্ছা। অল্প অল্প ঝাপসা ঝাপসা দেখি। ফলে আমি খবরের কাগজ, বই এসব কিছু পড়তে পারি না, আমাকে পড়ে পড়ে শোনায়। মাঝে মাঝেই এক একটা ভালো কবিতা হলেই আমাকে পড়ে শোনায়। ওই দেখো এই কবিতাটা দেখো, এটা দেখো সুন্দর। তাতে দু একটা শ্রীজাতর কবিতা, তো আমাদের জয় গোস্বামীর কিছু কবিতা। জয় গোস্বামীও যদি এখনকার কবি বলবো না, তারও তো অনেক বয়স হয়ে গেল। স্যার এবার একটু অন্য প্রসঙ্গে আসি। এখনকার শিক্ষা ব্যবস্থাই বলুন বা ছাত্রছাত্রীরাই বলুন, আজ থেকে ধরুন আপনি যখন শিক্ষকতা শুরু করেছেন 25-30 বছর আগে, তখনকার থেকে কতটা আলাদা হয়ে গেছে? আপনি মানে আপনার মতামত কি বিষয় এখনকার শিক্ষা ব্যবস্থা বা ছাত্রছাত্রীদের মনোভাব নিয়ে? দেখো, ব্যবস্থা ছাত্রছাত্রী দুটো একদম আলাদা প্রশ্ন। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই দুটো আলাদা প্রশ্ন। আপনি ব্যবস্থাগত জায়গাটায় আমি পরে বলবো, কারণ সত্যি কথা বলতে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা সেটা আজকেরই বলি আর আজ থেকে 40 বছর আগের বলি, ব্যবস্থাটা গোড়ায় একই, সেই মেকলে শিক্ষানীতি। অতএব সে জায়গায় আমি এই শিক্ষা ব্যবস্থাটার ঘোর বিরোধী। ঘোর বিরোধী আমি এই শিক্ষা ব্যবস্থা। তাই আমি সেই প্রসঙ্গটা বরং পরে আসি, কারণ সেটা অনেক কন্ট্রোভার্সি এসে যাবে। কিন্তু ছাত্র যদি বলো, ছাত্র সত্যি কথা বলতে গেল ছাত্ররা হচ্ছে প্রত্যেকেই এক একটা ইউনিক। তারা অনন্য, কেউ কারোর সাথে তুলনায় আসে না। যদি দুষ্টু বুদ্ধিতে বলো ইউনিক, একজনের সাথে আরেকজনের তুলনায় আসে না। যদি ছেলে মানুষই বুদ্ধিতে বলো একেবারে অতি দুষ্টু, কিন্তু এমন ছেলে মানুষই করে বসে, সেটাও ইউনিক, কোনো কারোর সাথে তুলনায় আসা যায় না। আবার যদি খুব ভালো ছাত্রের কথা বলো, তারাও প্রত্যেকেই ইউনিক। যে কে কাকে ফেলে কাকে বলবো, মানে আমাদের বেশ কিছু ছাত্র, মানে তোমার একটা ছোট উদাহরণ বলি, ছাত্রটার নাম বলছি না, নামটা আমার মনে আছে এখন একদম জলজলে নাম। ক্লাসের সবার শেষের ছেলে, সেই ছেলে যখন আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট হয় পরীক্ষায়, একটা সেকশনের শেষ ছেলে আর একটা সেকশনের প্রথম ছেলে পাশাপাশি পড়ে গেছে পরপর। ফলে অন্য সেকশনের প্রথম যে, সে তো সেকেন্ড বয়, আর এ হচ্ছে একদম ফার্স্ট বয়, শেষ ছাত্ররা। হ্যাঁ, একদম, কারণ দুটো সেকশন মিলিয়ে আমাদের নাম্বারিংগুলো হতো। পরীক্ষা হলে দেখছি হাঁ করে ওই ভালো ছেলেটি যে তার লেখা দেখছে, কি খালি দেখছিসই, ওর দেখে কপাল তো খুব ভালো, ও তোর পেছনে পড়েছে। কিন্তু ফাইনাল, এটা টেস্টের কথা বলছি, ফাইনালে তো পেছনে থাকবে না, তখন কি করবি? বলছে না স্যার, এখনো খালি দেখছি, লিখছি না। আমি যে তাই? আমি বলছে স্যার, ও যেসব কথা লিখছে ওগুলো আমি জানি না, ওসবের মানে জানি না, আমি কি লিখবো কি? অনেক খুব ভালো ছেলেপুলেদের কাছ থেকে কিছু আমি ওই দেখছি কি লিখছে, পরিষ্কার কনফেশন যে ওর ওই কথাগুলো আমি কিছু মানে বুঝি না, ওগুলো আমার কাছে একদম টোটালি অপ্রাসঙ্গিক সব কতগুলো কথাবার্তা। বলছে কে লাস্ট বয় একজন, অনেস্টলি স্বীকার করে দিল। সে একদিন ক্লাসে একটা এমন প্রশ্নের উত্তর দিয়েছিল যে আমি অবাক হয়েছিলাম। তখন ও 7-এ পড়ে। আমি বলেছিলাম যে একটা জমির ঢাল 6 ইঞ্চি, জমিটা লম্বা প্রায় 20 ফুট, তাতে আল আছে 6 ইঞ্চির। আমি 6 ইঞ্চির আল, 20 ফুট লম্বা একটা জমি, পুরো জমিটায় জল দাঁড় করানো যাবে আলের উচ্চতা না বৃদ্ধি করে? তা স্বাভাবিকভাবে যারা অঙ্ক জানে তারা বলেছে অসম্ভব স্যার। 6 ইঞ্চি যদি আল হয় আর জমিটার ঢাল যদি হয় এদিকে 6 ইঞ্চি, অর্ধেক জমিতে জল দাঁড়াবে, তার বেশি দাঁড় করানো যাবে না। তখন এই ছেলেটি লাস্ট বয়টি বলেছিল হ্যাঁ স্যার যাবে।
হুম আমি বললাম তাই নাকি, আলের উচ্চতা না বাড়িয়ে হবে? বলে হ্যাঁ। আমি কীভাবে? হুম বলে মাঝখানে আরও 2টো আল বানিয়ে দেবো, মাঝখানে 2টো আল বানিয়ে দেবো, জমিটাকে 3টে ভাগ করে দেবো। 3টে ভাগ করে দিলে প্রত্যেকটা ভাগেই জল দাঁড়াবে, আলের উচ্চতা চারদিকে বাড়াতে হলো না। আমি শুনে ওকে বললাম, এটা তুই কোথা থেকে শিখলি, এরকম এই ধারণাটা তুই কোথা থেকে পেলি? বললো আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে, মেঝে বানায় যে মেঝেতে তো ঢাল রাখতে হয় একটা, সিমেন্টের মেঝে, এখন আসলে সিমেন্টের মেঝের কনসেপ্টটাই নেই। হ্যাঁ, বলছে সিমেন্টের মেঝেতে যে ঢাল রাখে তাতে পুরো মেঝটাই যখন জলদার করাবে তখন মাটি দিয়ে দিয়ে পুরো মেঝটাকে স্কোয়ার স্কোয়ার করে কতগুলো খোপ করে নেয়। ঠিক 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 স্যার, এইটা কিন্তু ফার্স্ট বয় বলে না, ফার্স্ট বয় বলে না, এইখানে ইউনিকনেস এদের। ঠিকই স্যার। এই জায়গাটায় হচ্ছে মনে হয় যে এক একজন একেবারে পিছিয়ে থাকা ছেলে ক্লাসের, ক্লাস লিগ হচ্ছে, ক্লাস লিগে একটা ক্রস পাস করেছে, একটুর জন্য পা বাড়িয়েছে, একটুর জন্য মিস হয়েছে, গোলে বলটা ঠেলতে পারেনি। আমি মাঠের পাশে দাঁড়িয়ে বলছি, ইস একটু ঠেকালেই, এটা নাগাল পেলো না, একটু ঠেকালেই গোল ছিল। পিছিয়ে পড়া ছাত্র, সে এক্সট্রা প্লেয়ার মাঠের পাশে দাঁড়িয়ে আছে, মানে সাবস্টিটিউট প্লেয়ার, সে বলছে না স্যার ঠেকালে হতো না, বলটা যা জোর ছিল না, ওই বলটাকে গোলে ঘোরাতে গেলে অনেকখানি জোরে ঘোরাতে হতো, তা না হলে বাইরে দিয়ে বেরিয়ে চলে যেত। বলটা খুব জোর ছিল। আমি দেখলাম ও মানে ও বিজ্ঞান জানে না, কিন্তু একটা ক্রস পাস সেটাকে অ্যাটলিস্ট 90 ডিগ্রিতে যদি ঘোরানো যায় তাহলে 70 ডিগ্রি দিয়ে বেরোবে। ও যদি 90 ডিগ্রিতে রাখতে পারতো তাহলে 70 ডিগ্রি, তা না হলে কর্নার দিয়ে বেরিয়ে চলে যাবে। এইটাই স্যার, মানে মানে কি বলবো, আপনি আর বইয়ে লিখেছেন না যে শিক্ষা হচ্ছে প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে আসে, অনেক শিক্ষা, হ্যাঁ, যেগুলো বইয়ের পুঁথিগত শিক্ষার থেকে অনেক উঁচুতে, সেইটাই। তো আমি ওই জন্য বলছি আমি প্রতি মুহূর্তে শিখেছি, ছাত্র শিখিয়েছে, মাস্টার তার কাছ থেকে শিখছি, সত্যি কথা বলতে এদের কাছ থেকে শিখছি। আর আরো সত্যি কথা বলতে গেলে সেই ছাত্রীটাকে পড়িয়েছিলাম বলে তো আমি নিজে পাশটা ঠিকঠাক মতো করেছিলাম ওকে পড়াতে গিয়ে। এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাকে কোশ্চেন করছি না, কিন্তু ধরুন এখনকার দিনে এই যে ধরুন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার একটা কালচার, যেখানে সরকারি স্কুলের ছাত্রছাত্রী কমে যাচ্ছে, এটা সম্বন্ধে কি মনে করেন যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেই কি জীবনে অনেক বড় সফলতা আসবে? দেখো, এটা তো মানুষের পছন্দের ধরনটাই হয়ে গেছে অন্য। ধরো আমি অন্য প্রসঙ্গে বলি, কেউ বাড়িতে এলে আগে আমরা জানতাম সিঙ্গারা আনে, মিষ্টি আনে, খেতে দেয়, এখন চিকেন পকোড়া আনে। মেনুটাই পাল্টে গেছে, লোকজনের পছন্দের তালিকাটা পাল্টে গেছে। হ্যাঁ, এখন ইংলিশ মিডিয়ামটায় পাঠাচ্ছে জমিতে পরিশ্রম করে পয়সা উপার্জন করে, হাড় ভাঙা খাটুনি খেটে। সে বলছে যে ইংরেজি না জানলে চলবে। সে বুঝতে পারছে না যে সে ইংরেজি কেন, ইংরেজিতে যদি সবটাও শেখে তাহলেও ওর চলবে না, কারণ ও ফার্স্ট জেনারেশন লার্নার, ওর বাচ্চা, তাকে পাঠাচ্ছে স্কুলে, সেখানেও যে স্কুলে যাবে সেখানে আর যারা আসছে তারা 3 জেনারেশন ধরে, 4 জেনারেশন ধরে ইংরেজি শিখছে। সেও পাঠাচ্ছে নিজের বাচ্চাটাকে যে ওখানে ইংলিশ মিডিয়ামে না পড়লে, ইংরেজি না জানলে কিছু হবে না। অথচ তোমার থেকে ভালো কে জানবে? আমাদের স্কুলের ছেলেরা তো সবচেয়ে ভালো জানে যে তারা ইংলিশ মিডিয়াম নয় বাংলা মিডিয়ামে পড়ে তারা উঁচু উঁচু পদে বিভিন্ন জায়গায় আলো করে বসে আছে। তুই যে তোর গবেষণায় বাংলা মিডিয়ামে পড়ার জন্য কোনোভাবে সাফার করতে হয়েছে? একদমই না স্যার, কখনোই না। হ্যাঁ, এটা হতে পারে যে আমার ইংলিশ বলাটা এইটা হতে পারে, হ্যাঁ, অতটা আমার ফ্লুয়েন্ট ছিল না, কিন্তু ধীরে ধীরে চেষ্টা করতে করতে এখন আমি অনেক ফ্লুয়েন্ট হয়ে সেটা চলে এসেছে। সেটা যেমন সত্যি কথা। এখন ভালো হয়েছে তো, আমাদেরই এক ছাত্র, ওই চুচুড়া ভগবতী ডাঙ্গার ছাত্র, সে এখন সুইডেনে আছে। আচ্ছা, সে সুইডেনে স্যার অর্ণব দত্ত আছে,
জার্মানিতে, আচ্ছা, গ্যাটিংগেনে, হ্যাঁ গোটিংয়েন, গটিঙ্গেন ইউনিভার্সিটিতে আছে। ও না, ও তো ভালো ছাত্র, হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, ইউনিক সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে স্কুলের সবচেয়ে দুরন্ত, সবচেয়ে প্রতিদিনের নালিশ করা ছেলে, আচ্ছা সে ওখানে আছে। আচ্ছা, সে বলছে স্যার স্কুলে পড়ার সময় খামোকা ইংরেজি জানতাম না বলে খুব মনে হতো অনেক কিছু পারছি না, হুম, তো এসে দেখছি কোনো লাভই নাই, ইংরেজি জেনে তো কোনো লাভ নেই। হ্যাঁ, বললাম যে কেন রে? হুম। বলছে এখানে ডেনিশ বা সুইডিশটা না জানলে হ্যাঁ লাভ নেই। হ্যাঁ ডেনমার্ক আর সুইডেন হচ্ছে একদম হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন গরিফা আর চুচুড়া। হ্যাঁ, বলে নৈহাটি চুচুড়া, গরিফা চুচুড়ার মতোই হচ্ছে ডেনমার্ক আর সুইডেন। সুইডেন, হ্যাঁ, এখানে আমার মনে হয়েছে সুইডিশটা জানা খুব জরুরি, হ্যাঁ। অথবা ডেনিশটা, কারণ ওই ভাষাটা দু জায়গায় চলে। হ্যাঁ, এটা ওর প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে বুঝেছে। হুম, এবং যারা ইউরোপে গেছে বেশিরভাগ ছাত্ররা দেখি বলে যে ইউরোপে আসলে ইংল্যান্ড ছাড়া যে কোনো দেশে হুম, 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 স্প্যানিশটা বরং বেশি কাজে লাগে। বেশি লাগে, ঠিকই। মানে সাউথ আমেরিকায় হ্যাঁ। গেলে সব স্প্যানিশ, হ্যাঁ, তাতে আমি ভাবি যে সত্যি সত্যি অহেতুক ইংরেজিটাকে নিয়ে এবারও বেশি জোর দিয়েছি। হ্যাঁ, এর শুধু ওই কলোনিয়াল লিগাসি, ঠিক আছে। একটা ঔপনিবেশিক হ্যাজার্ড বলতে পারি, বয়ে বেড়াচ্ছি। তো স্যার, আপনি অবসর জীবন কিভাবে কাটাচ্ছেন, কিভাবে আপনি সারাদিন কি করেন, লেখালেখি করেন কি না? লেখালেখি কিছু করি, হুম। ওই চোখে তো দেখতে পাই না। হুম, তো আমি করি কি, ওই ফোনে, হুম, এখন ওই অ্যান্ড্রয়েড ফোন একটা পেয়েছি, তাতে আমার একটু এই একটা সুবিধা হয়েছে, হ্যাঁ, ওই মাইক্রোফোনটা অন করে দিয়ে হ্যাঁ, তারপরে ওই ভয়েস টাইপিং করি, হ্যাঁ, 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 তা না হলে আমি লিখতে পারতাম না। এবং এটার একটা সমস্যা আছে, হ্যাঁ, ভয়েস টাইপিং করার পরে হুম, এর কারেকশনগুলো যে করব সেটা তো আমায় দেখতে হবে, সেটা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা আর কেউ পড়ে, কারণ এ তো উল্টো পাল্টা শোনে, আমি বলি এক আর শোনে আর এক। হ্যাঁ, হ্যাঁ, তার ঠিক মতো এডিট করা, হুম। ঠিক মতো সেটাকে প্রুফ দেখা হুম, হুম, হুম। খুব ঝামেলার কাজ, তবুও এটা করি। আপনি স্যার ভয়েস মেসেজ পাঠিয়ে দেবেন তো, হ্যাঁ, মানে আপনি ধরুন টিপে থাকলেন, হ্যাঁ। টিপে কথা বললেন, সেই কথাটাই চলে যাবে, লেখা হিসেবে যাবে না, কথা হিসেবে যাবে। আচ্ছা। আপনার গলাটা শুনতে পাবে একদম। হ্যাঁ, কিন্তু যেটা হয়, ও এই যে ওয়েব জিনগুলো যেগুলো আছে, হ্যাঁ, ওরা চায় যে আমি যেটা পাঠাবো ওটাই ওরা প্রিন্ট করে দেবে। হ্যাঁ, সেটাও হয়, সেটাও হয়। এখন সেটা হ্যাঁ। প্রিন্ট করতে গেলে আমাকেই রেডি করে পাঠাতে হচ্ছে, হ্যাঁ, এবং একটু যদি কোথাও ভুল থেকে যায় হ্যাঁ, তাই সেটা ভুল হলো। আমি এই পর্বটায় মানে লাস্ট 3 বছরে হুম, পাগলের মতো লিখেছি। সবাই মানে এক একটা সময় আসে, হুম। এত বেশি ঘটনাবহুল সময় চলছে, হ্যাঁ, 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 সেই ঘটনাবহুল সময়তে প্রচুর লেখা লিখেছি। আচ্ছা। আমাকে বলে এত লেখেন কি করে আপনি? তা আমি জানি সবচেয়ে সহজ কাজ লেখা, কারণ কোনো কাজ নাই, বসে আছি, বসে বসে তো লেখা, আমাকে তো দৌড়তে হচ্ছে না। তা হ্যাঁ, এইটা আছে, সঙ্গে একটা সত্যি কথা বলি, লেখা বলতে দু রকম, হুম, একটা পণ্ডিতের জন্য লেখা আর একটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। লেখা। হুম, আমি পণ্ডিতের লেখা লিখতে জানি না, আমার লেখা পণ্ডিতের জন্য না। আচ্ছা, আমি যখন ইতিহাসের ছাত্র ছিলাম তখনও হুম। আমার যে কথাটা জর্জ রুডের ক্রাউড ইন হিস্ট্রিতে তিনি লিখেছিলেন, হুম, যে বিপ্লব হয়, বিদ্রোহ হয়, সারা বিশ্বে যা কিছু ঘটছে, হুম, যে পপুলার আশ্চর্য যেগুলো হয়, হুম, সেখানে থিওরিটা কেউ দেয় ঠিকই, হুম, কিন্তু সেই থিওরিটাকে একদল প্যাম্পলেটিয়ার্স হুম, তারা সহজপাচ্য লঘুপাচ্য করে হুম। মানুষের ভেতরে পরিবেশন করে, হুম, যেটা মানুষ সহজে গ্রহণ করে। গ্রহণ করে। 225 পাতার বইটাকে সে একটা 8 পাতার ইশতেহারে হুম, তার নির্যাসটুক দিয়ে দেয়, সহজ কিছু উদাহরণ দিয়ে, হুম, 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 এবং যেটা সে গোগরা শেখায়। হুম, 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 এই প্যাম্পলেটিয়ার্সদের গুরুত্ব অনেক বেশি হুম। এই পরিবর্তন, লড়াই, হুম, আফসার্জগুলোর ক্ষেত্রে। হুম। আমার কাছে না ওই বইটা পড়ার পর থেকে আমার মনে হয়েছে যে আমি পাণ্ডিত্যপূর্ণ লেখা লিখতে পারবো না, কারণ তার জন্য অনেক বই নিয়ে বসে হুম। সেই
অমলের মতো, ওরে বাবা পণ্ডিত হব না, এত এত বই পড়া ডাকঘরের অমল, না 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 আমি পণ্ডিত হব না। পণ্ডিত আমার কাছে মনে হচ্ছে যেটুকু পড়েছি, যেটুকু জেনেছি, সেটাকে আমি বরং খুব সহজ করে যদি একদম জলবৎ তরলং করে মানুষের কাছে পরিবেশন করতে পারি, আর অনেককে উৎসাহিত করতে পারি বিষয়টায়, উৎসাহিত হয়ে কেউ হয়তো পণ্ডিত হয়ে যেতে পারে তারপরে ওটা নিয়ে, কিন্তু আমি তাকে শুধু উৎসাহটাই দিতে পারি। যার জন্য তুই খেয়াল করবি আমার ইতিহাস ক্লাসগুলোতেও আমি তথ্য দিয়ে ভারী করতাম না। আমি আলোচনা, গল্প, প্রাসঙ্গিক উদাহরণ, আপনি বলতেন যে একটু ইতিহাসের প্র্যাকটিক্যাল হয়ে যায়, এবং ইতিহাসটা প্র্যাকটিক্যালের সাবজেক্ট। এই জায়গাটায় হচ্ছে আসলে মেলে না, যে আমার নিজের মনে হয় যে ইতিহাস তারও একটা প্র্যাকটিক্যাল জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরুন আমি এই চুঁচুড়া এবং আমাদের এই আশপাশে এলাকার নিয়ে পড়ছিলাম স্যার। তো দেখুন আমি পড়ছিলাম যে সপ্তগ্রামের ইতিহাস বহু পুরনো স্যার, মানে ইংরেজরা বা কোনো রকম কলোনিয়াল যে ডাচ বা যারা প্রথম এসেছিল 1500 সালে, তার আগে থেকে সপ্তগ্রাম একটা বন্দর হিসেবে কাজ করতো। ঠিক আছে, তো এই ইতিহাসগুলো দেখবেন আজকে সরস্বতী নদী তো কিছুই প্রায় অবশিষ্ট নেই, এবং সেই বন্দরগুলো বা সেখানকার ইতিহাসগুলো রক্ষা করা বা অ্যাটলিস্ট যে জিনিসগুলো ঐতিহাসিক কিছু মনুমেন্ট বলুন বা কোনো একটা স্তম্ভ বলুন, সেইগুলোকে গিয়ে দেখানো যে আমাদের কত একটা রিচ ইতিহাস ছিল আমাদের এলাকায়, এই চুঁচুড়া চন্দননগর এলাকার, এগুলো আমার মনে হয় একটু রক্ষা করা দরকার। হ্যাঁ, এবং সেগুলো ইতিহাসের টিচার হিসেবে যারা এখন কাজ করছেন, তারা নিজের ছাত্রছাত্রীকে এভাবে ইতিহাসের প্র্যাকটিক্যাল করিয়ে, হ্যাঁ আমার মনে হয় তারা এগুলোকে বাঁচিয়ে রাখতে পারে। আমাদের কিছু ছেলে কিন্তু আছে, আমাদের না একটি ছেলে হচ্ছে, তার ভেতরে তো আছে আমাদের ছাত্র প্রজ্জ্বল দাস, ও ISI থেকে ম্যাথ নিয়ে পড়াশোনা করেছে। সে এই গঙ্গা নদীর দুকুলে আমাদের জেলার যে ইতিহাসটা সেটা ধরার চেষ্টা করছে তার মতো করে। আচ্ছা, তার বেশ কিছু নমুনা ছোট ছোট আমার কাছে পাঠাতো। আবার ওর নাম হচ্ছে রাজর্ষি আচার্য, সে ধানবাদে বোধহয় IIT আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধানবাদ IIT থেকে পাশ করেছে। আচ্ছা, সে এই নিয়ে দেখছি কাজকর্ম করছে। এরা কেউ ইতিহাসের ছাত্র না, কিন্তু ইতিহাসটাকে এরা খুব সিনসিয়ারলি নিয়েছে। হ্যাঁ, যে ইতিহাসটা এদের কাছে উৎসাহের সাবজেক্ট, উৎসাহের। আমি ঠিক এটাই চেয়েছিলাম। আমি স্যার বললে বিশ্বাস করবেন না, যেদিন 10 পাস করি আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম যে আমাকে আর ইতিহাস পড়তে হবে না। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু আপনি বললে বিশ্বাস করবেন না, রিসেন্টলি 4-5 বছর আগে থেকে, হ্যাঁ মানে বা 5-6 বছর আগে থেকে আমি জানি না, মানে ইতিহাস সব রকম ইতিহাস, শুধু আমাদের এলাকার বলে নয়, হ্যাঁ ইংরেজদের বলুন বা আরও আগে, হ্যাঁ 1 লাখ বছর আগে, বা যখন মানুষ সভ্যতা গঠন করেছে, তারপরে মুঘল যুগ, ইংরেজদের যুগ, আমি সব কিছু নিয়ে আমার এত ইন্টারেস্ট হঠাৎ করে লাগলো যে আমি কেমিস্ট্রির ছাত্র হয়েও আমি ইতিহাসের পিছনে মানে সারাদিন ধরুন 2 ঘন্টা ধরে ভিডিও দেখছি ওই ইতিহাস নিয়ে বা পড়ছি কিছু একটা নিয়ে। হ্যাঁ, আমি জানি না এরকম মানে এত ইন্টারেস্টটা আমার কবে থেকে এলো। এই ইটাচুনা কলেজের এক অধ্যাপক আছে, সেও ম্যাথের, রৈবতক সেনগুপ্ত। আচ্ছা, রৈবতক বলে একদিন সরস্বতী পুজোর সময় দেখা হয়েছিল, কথা প্রসঙ্গে, স্যার সেই ইতিহাসের কাছে অমুকটা বলেছিলেন, হ্যাঁ এখন বাস্তবে দেখছি সেটা প্রয়োগ করতে গিয়ে খুব কাজে লাগছে। আমি বললাম বাবা, ও অঙ্কের অধ্যাপনা করছে, ওর ইতিহাস কাজে লাগছে, আমার কাছে ব্যাপারটা খুব উৎসাহব্যঞ্জক লাগছে। তো এরকম যখন ছেলেরা কেউ বলে, তখন আমি ভাবি যে তাহলে ইতিহাস পড়ানোটা কাজে লেগেছে। যে ইতিহাস পড়ানো মানে আমার ইতিহাস পড়ে সে আবার ইতিহাস পড়বে, এটাকে আমি মনে করি না ইতিহাস কাজে লেগেছে। যে কাজে লাগা বলতে পরবর্তী ক্ষেত্রে আমি অন্য যে কোনো বিষয়ের ভাবতে গিয়ে ওটার রেফারেন্স আমার কাছে চলে এলো, যে আমাকে জট ছাড়াতে সাহায্য করবে। ঠিক, তখন আমার মনে হয় যে এটার নামই হচ্ছে প্রপার লার্নিং, যে লার্নিং আমাকে আর একটা সিমিলার সিচুয়েশনে জট ছাড়াতে সাহায্য করবে। মানে আমি শুধু পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য পড়বো না, বরং সেইটাকে জীবনে, পরবর্তী জীবনে কোথায় কাজে লাগানো যায় সেটা যদি আমি মনে রেখে সেটাই কাজে লাগাতে পারি, তবেই সেটা হলো আমার প্রকৃত শেখার
মানে সার্থকতা বলতে পারেন। অবশ্যই। তো স্যার আমি আমাদের ব্যাচে দুটো ছেলে ছিল যারা আইএসআই পড়তো, স্টার্ট করেছে। তার মধ্যে একজন হলো অভিনব, আপনার মনে আছে কিনা জানি না। তো কয়েকদিন আগে আমি যখন ওকে ফোন করি, ওকে বলি যে আমি এরকম একটা ভিডিও বানাচ্ছি, তো ও বললো কে ও বললো অনেক, আমি বললাম তুই গেস কর একটু, তো অনেক বন্ধুর নাম বলছে। তো আমি বললাম না এরা কেউ নয়, এটা হচ্ছে আমাদের স্কুলের একজন স্যার। তো প্রথম নামটা এনকেপি স্যার। আপনি স্যার বুঝতে পারছেন, মানে আমাদের স্কুলে তো কত শিক্ষক, আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট সবাই, আবার ঠিক আছে, অথচ সবাই এক কথায় কিন্তু, যে আমি জানি শুধু অভিনব নয়, আরও অনেককে যদি জিজ্ঞেস করি যে আমি একটা ভিডিও বানিয়েছি আমার স্কুলে একটা স্যারকে নিয়ে, অন্তত 90% 100 জনকে জিজ্ঞেস করলে 90 জনই বলবে কে, এনকেপি স্যার। এটা হচ্ছে স্যার আপনার মানে কি বলবো, আপনার ভালোবাসা বা স্টুডেন্টদের ভালোবাসা বলতে পারেন। আমি বলতে পারি এটা প্রাপ্তি। যে আমি ইতিহাসের পণ্ডিত না, আমি একটা কথা বারে বারে বলি যে আমি ইতিহাসের পণ্ডিত না, যে ইতিহাসে গবেষণা করছে তাকে আমি কোনোভাবে হেল্প করতে পারবো না, কিন্তু ইতিহাসটায় আগ্রহ তৈরি করার জন্য আমি অনেকটা করতে পারি। আমি অনেকখানি আগ্রহ জাগানোর জন্য মনে হয় সঠিক শিক্ষক। না স্যার, শুধু আমি বলবো শুধু ইতিহাস বা বাংলা নয়, আপনি যেভাবে ছাত্রদের ভালোবাসতেন, হ্যাঁ, তাদের কোনো সমস্যার কথা শুনতেন, হ্যাঁ, সেটা একটু অন্যরকম ছিল আমার মনে হয়। এটা প্রসঙ্গত বলি, অভিনবর কথা বললি বলে করছি। হ্যাঁ, তোদের তো তখন মনে থাকবে না, কারণ একই ক্লাসে পড়িস। হ্যাঁ, একদম গঙ্গার ঘাটের কাছে লম্বা যে ঘরটা S1, হ্যাঁ, সেই ঘরটাতে 6A সেকশন। হ্যাঁ, 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 আমরা একদম তোরা ওই ঘরটাতে বসতি। হ্যাঁ, হ্যাঁ স্যার, একদম। অভিনব একদিন একটা কি কারণে দাঁড়িয়ে একটা কিছু পড়া বলছে, সে একটা বিচিত্র একটা পশ্চার, শার্ট পরা, তো শার্টটা পরে আছে আর প্যান্টটা এদিকে এরকম একটা বেঁকে আছে, মনে হচ্ছে যে ও নিচের পোর্শনটা এদিকে বেঁকে আছে আর ওপরের পোর্শনটা সোজা আছে। আমি দেখে একটু অবাক হয়েছি, বললাম অভিনব এদিকে আয় তো, কী ব্যাপার এরকম লাগছে কেন? আসলো তা কি দেখলাম জানিস, ওর প্যান্টের এই হুকটা লাগানোর ছিঁড়ে গিয়েছিল। ও তাই সেই হুকটা ছিঁড়ে গেছে বলে ও সেটাকে আরও টেনে নিয়ে প্যান্টটা ওই যে বেল্ট লাগানোর যে ঘরগুলো আছে সেটার সাথে লাগিয়ে দিয়েছে। তাতে কোনো অসুবিধা নেই, তাতে গোটা প্যান্টটা ঘুরে গেছে। কিন্তু আমি বললাম আচ্ছা, একটা ছেলে হুকটা ছিঁড়ে গেছে, তাতে সে কোথায় কি করি কোনো ব্যাপার নেই, আর স্মার্টলি সে ওটাকে টেনে নিয়ে বেল্টের ঘরে লাগিয়ে দিয়ে এবং ওভাবেই গোটা ক্লাসটা চালিয়ে গেল এবং দুপুরবেলায় খেলাধুলাও করলো টিফিনের সময়। ওইটা দিয়ে আমার ওকে খুব মনে আছে যে উপস্থিত বুদ্ধিটা খুব ভালো, যে এত সুন্দর তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে কাজে লাগিয়ে দিয়েছে। তারপরে তো যত ধীরে ধীরে মানে এক একজনকে এক একটা ঘটনা আছে মনে থেকে যায়, ওর ওই ঘটনাটার জন্য ওকে খুব মনে আছে। স্যার আপনি তো লেখালেখি করেন, আমি যেদিন আপনার সাথে প্রথম দেখা করতে গেছিলাম, আপনি আপনার লেখা দুটো বই আমাকে সাইন করে দিয়েছিলেন। তো স্যার আপনি যদি একটু সবার জন্য বলেন যে আপনি কি কি বই লিখেছেন, কোন পাবলিশার্স, কারণ আমি জানি অনেকেই এই বইটা পড়তে আগ্রহী হবে এই বইগুলো। এই সাম্প্রতিক যে বই দুটো এই 24 আর 25-এ বেরিয়েছে, আচ্ছা, সেই বই দুটো বের করেছে একটা মণিকর্ণিকা, আচ্ছা, আর একটা হচ্ছে বহুবচন। এরাই ডিস্ট্রিবিউট করে। হ্যাঁ, না স্যার বইটার নাম? একটা হচ্ছে মণিকর্ণিকা যেটা বের করেছে সেটা হচ্ছে নাচায় পুতুল যথা। আচ্ছা। বহুবচন যেটা বের করছে সেটার নাম হচ্ছে সকল জনম ভরে। সকল জনম ভরে মূলত আমার শিক্ষকতার জীবন, হ্যাঁ, এবং শিক্ষা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সেগুলো। আর নাচায় পুতুল যথা একদম এই গণতান্ত্রিক ব্যবস্থাটা, সেটা আসলে কিছু মানুষের সুতোর টানে নাচে। গণতান্ত্রিক ব্যবস্থাটা কতটা অসার, কতটা একেবারে খড় বেরিয়ে পড়েছে, হ্যাঁ, সেই নিয়ে লেখা। আচ্ছা 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 আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। মোটামুটি আমরা শেষ দিকে চলে এলাম। প্রসঙ্গে একটা অন্য কথা বলে রাখি, হ্যাঁ,
যে বইগুলো কোনোটাই আমার নিজের নামে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছদ্মনাম যদি আপনি শেয়ার করতে চান। নামগুলো হচ্ছে মালবিকা মিত্র নামেই আমি লিখে থাকি, আমার যা কিছু লেখা মালবিকা মিত্র নামে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। আমি আপনার স্যার সকল জনম ভরে বইটা পুরোটা পড়া হয়নি, কিন্তু অনেকটাই পড়েছি, আমার ভীষণ ভালো লেগেছে প্রথম দিকের বেশ কিছুটা অংশ। তো আমি চাইবো যে এই বইটা আপনার যারা ছাত্রছাত্র আছে সবাই এই বইটা পড়ুক। হ্যাঁ, তারা সবাই খুব ভালো লাগবে আমার এতটুকু মনে হয়। স্যার অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং টাইম দেওয়ার জন্য, এবং আপনার শিক্ষক জীবন বা আপনার এত কথা বলার জন্য। টাইম মানে আমার তো এখন সবসময় টাইম, অবসর জীবন। হ্যাঁ, কিন্তু আমাকে এই সুযোগটা দিলি এতগুলো কথা বলার, এবং আমি জানি কিছু অন্তত আমার ছাত্রদের কাছে এই কথাগুলো পৌঁছে যাবে। একদম, এর জন্য এই সুযোগটা দেওয়ার জন্য তোদেরকে ধন্যবাদ। ভালো থাকিস। একদম 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 স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আবার ভবিষ্যতে কথা হবে। হ্যাঁ স্যার। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে।